আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, এসএসসি ক্র্যাশ কোর্স 21 এর আজকের কেমিস্ট্রি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নামিসা হক চৌধুরী। বরাবরের মতো আমাদের সাথে আছেন কেমিস্ট্রি এক্সপার্ট মোহাম্মদ আশিকুর রহমান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাই খাতা কলম এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত হয়ে যাও ভাইয়া আপুরা। তোমাদের এই গ্রুপে থাকা অন্যান্য সব ফ্রেন্ডদের মেনশন করো, তারাও জয়েন করুন। ততক্ষণে আমরা ভাইয়ার কাছ থেকে আজকের টপিক সম্পর্কে জেনে নিব। ভাইয়া। হ্যালো, হ্যাঁ আচ্ছা, ওই যে ওই ক্র্যাশ কোর্সের গ্রুপে পোস্ট করছো না, ওখানে অধ্যায়ের নাম জীবাশ্ম জ্বালানি, অধ্যায়ের নাম কিন্তু পরের সারণী হবে, ওটা এডিট করে দাও। ভাই আমরা এখন লাইভে। হ্যাঁ হ্যাঁ, লাইভে সমস্যা নাই, তুমি ওটা এডিট করে দাও। ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু ট্যাগ ট্যাগ করো, সবাইকে নিয়ে আসো একসাথে। পর্যায় সারণীর 12টা বাজাবো আজকে, মানে পর্যায় সারণীর শেষ করবো আর কি আজকে, তারপর আমরা পরে নতুন চ্যাপ্টারে যাবো। তো তাড়াতাড়ি সবাই একটু লাইভে চলে আসো। দেখি 106 জন হয়েছে, আমরা মোটামুটি 150 জন ক্রস করলে তারপর শুরু করে দিব। বন্ধুদেরকে ট্যাগ করো, আমারে দেখতে পাবো, আমারে কই, আমি কই, এই যে আমি আছি, দেখো দেখতে পাবো কিনা আমারে। খালি একটাই কথা, ভাই কই, আমি তো আসছি। ওকে, দেখি অনেকে আবার হাই দিচ্ছে, হাই এভরিওয়ান, হ্যালো বলতেছে, হ্যালো, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমিও দিচ্ছি সালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে বলছে চ্যাপ্টার 11 কথা না, আমরা একটু আস্তে আস্তে পড়বো, ভুল করে চ্যাপ্টার 11 লিখছি ওখানে, আমি একটু চেঞ্জ করছি, আস্তে আস্তে পড়বো আমরা, তো তাড়াহুড়োর কিছু নাই, পরীক্ষা এত তাড়াতাড়ি হবে না, আর সময় বাকি আছে পরীক্ষার জন্য, আমরা আস্তে আস্তে পড়াশোনা করবো, তাড়াতাড়ি পড়াশোনা করবো না, ঠিক আছে? তো ওকে, 137 জন হয়েছে, আরো হোক, দেখি বন্ধুদেরকে ট্যাগ করো তাড়াতাড়ি, 150 বানাও, 150 বানালে শুরু করবো। 146, ওয়ালাইকুম আসসালাম আবু রাইহান। ওকে, সো লেটস স্টার্ট। পর্যায় সারণী, এখানে দেখো লেখা আছে যে পর্যায় সারণীর গ্রুপ 14 তে 4টা মৌল আছে, কপার, সিলভার, গোল্ড, রনচেনিয়াম। এই 4টি মৌল, প্রথম 3টি মৌলকে মুদ্রা ধাতু বা কয়েন মেটাল বলা হয়, কারণ এই গ্রুপের নিচের মৌলটা রনচেনিয়াম ছাড়া বাকি 3টি মৌল আছে, তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। সো দ্যাট ইজ ওয়াই সেটাকে আমরা বলছি হচ্ছে মুদ্রা ধাতু বা কয়েন মেটাল। শুরু করছি রে বাবা, 150 হয়েছে আমি দেখতে পাইছি। তো দেখতেই পাচ্ছ এখানে কপারের, এটা হচ্ছে কপারের কয়েন, এটা গোল্ডের কয়েন, আর এটা হচ্ছে সিলভারের কয়েন। তো এখানে তোমরা 3টা ডিফারেন্ট টাইপের কয়েন দেখতে পাচ্ছ, এই জন্য এদেরকে কয়েন মেটাল বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়ে থাকে আর কি। সো আমরা খুব কম পড়াশোনা আছি, বাট তারপর আমরা রিভিউ করবো আর কি, পর্যায় সারণীর রিভিউ গুলো করবো, সেই রিভিউর উপরে ভিত্তি করে আমরা পড়াশোনাটা করবো। বাট কয়েকটা জিনিস আমরা একটু বলবো তোমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট হচ্ছে চালকোজেন। হোয়াট ইজ চালকোজেন? চালকোজেন শব্দটার অর্থ হচ্ছে যে আকরিক উৎপন্নকারী বা ওর ফর্মিং যারা, তাদেরকে আকরিক বলে আর কি। এই যে দেখো, আকরিক উৎপন্নকারী মৌল বা চালকোজেন বলে। চালকোজেন মানে আকরিক উৎপন্নকারী মৌল। তো সেটা হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 যেসব অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এরা আছে, এদেরকে আকরিকের মধ্যে পাওয়া যায় বা আকরিক গঠনকারী এলিমেন্ট বলে তাদেরকে চালকোজেন বলা হয়, ঠিক আছে? একজন বলছে ভাইয়ের চশমা কই? আচ্ছা, আমার চশমা আমি আজকে পড়ি নাই, বাট আমি চশমা ছাড়াও দেখতে পাই। বাট আমার যেটা হয় যে আসলে অনেকক্ষণ একটা জিনিসে কনসেন্ট্রেট করলে চোখ দিয়ে পানি পড়ে যায়, এটা আমার চশমা পড়তে হয়। তো আমি দেখি চশমাটা ম্যানেজ করতে পারি কিনা সামহাউ। যাই হোক, তো আকরিকের মধ্যে এক্সাম্পল যদি আমরা দিই, ধরো কপার ফেরাস সালফাইড, এটা হচ্ছে একটা কপারের আকরিক, বা লেড সালফাইড বা ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, বা যদি আরো কিছু বলি, সাপোজ দ্যাট হচ্ছে Fe2O3 আয়রনের আকরিক, হ্যাঁ,
এরকম অনেক আকরিক আছে যেগুলো কিনা তোমরা হচ্ছে তোমাদের জিঙ্ক সালফাইড, ক্যালামাইন, দেন হচ্ছে সোডিয়াম হেক্সাফ্লোরোঅ্যালুমিনেট, হ্যাঁ, এই ধরনের যে আকরিক গুলো সবগুলোতে দেখবে ম্যাক্সিমাম আকরিকের মধ্যে এই সালফার, অক্সিজেন বা সিলেনিয়াম, বেসিক্যালি এই দুটো সবচেয়ে বেশি থাকে, যে অক্সিজেন এবং সালফার বেশি থাকে, এবং এর হচ্ছে আকরিক গঠন করে বলে এদেরকে আকরিক গঠনকারী এলিমেন্ট বলা হয় বা মৌল বলা হয়, অথবা হচ্ছে চালকোজেন বলা হয়। তা আমি একটু দেখতে চাচ্ছি তোমরা যদি কাইন্ডলি একটু কমেন্ট করো, কমেন্টে যদি লিখো যাচ্ছে কে কোন কোন আকরিকের সংকেত জানো, তাড়াতাড়ি লিখতে হবে, দেখি কে কত বেশি লিখতে পারে। যদি কেউ 10টা আকরিকের নাম লিখতে পারে তাহলে তার জন্য গিফট আছে, তাড়াতাড়ি লিখতে হবে, আমি দেখতে চাই তোমাদের পড়াশোনার কত দূর। একজন 10টা করে আকরিকের নাম যে ম্যাক্সিমাম লিখতে পারবে, 10টা লিখতে পারবে, যে তার জন্য পুরস্কার আছে। ওকে, মোহাম্মদ আনাম একটা লিখা ফেলাইছে অলরেডি। দেখি এরপরে জিঙ্ক কার্বনেট লিখছে একজন, তাহলে আমি জিঙ্ক কার্বনেট লিখতেছি। তারপরে জিঙ্ক সালফার বলছে একজন, হবে না জিঙ্ক সালফার। বোর্ডে 281 ভিনেগারের সংজ্ঞা এবং এত বেশি। আচ্ছা, ওইটা রোজমেরি, ওটার অ্যান্সার আমরা পরে দিব না, ওটা কেন এরকম হয়েছে। একজন কপার সালফার ডাইঅক্সাইড লিখছে, হবে না। একজন মার্কারি সালফেট লিখছে না। জিঙ্ক সালফেট নওশিন মালিক লিখছে। জিঙ্ক সালফেট না, আসলে না, এটা না। লেড সালফেট, ওকে, লেড সালফেট আমরা অলরেডি লিখছি, জিঙ্ক সালফেট লিখছি। কপার ফেরাস সালফেট এটা একটা লিখছি। জিঙ্ক কার্বনেট বা ঠিক মতো লেখা হয়নি, জিঙ্ক কার্বনেট লিখছি আমি। ওমা, কয়েকজন কমেন্ট করতেছে, বাকিরা দেখি হা করে তাকায় আছে। 171 জনের 171টা কমেন্ট না আসলে হবে? 171টা আকরিক যদি লিখতে না পারো তাহলে হবে? হ্যাঁ, আমি কই বললাম 10টা করে লিখতে, একটা দুটো করে লিখে লিখতে পারে না, এটা কোনো কথা? দুঃখজনক। আমি যেগুলো লিখছি ওগুলো লিখতেছে, খালি বারবার বলতেছে মার্কারি সালফেট। আচ্ছা, আরে বাবা ঠিক আছে, একটা তো বুঝলাম, এরপর আর কই? কপার ফেরাস সালফাইড, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক সালফাইড, লেড সালফাইড, বক্সাইড বা অ্যালুমিনা। তারপরে লিখলাম তো জিঙ্ক কার্বনেট, কপার ফেরাস সালফাইড লিখলাম। তো যাই হোক, এরকম অনেক হয়, লেড কার্বনেট হয়, আয়রন অক্সাইড হয়, ক্যালসিয়াম কার্বনেট হয়। ওকে, তোমরা যথেষ্ট লিখছি। কিউপ্রাস সালফাইড হয়। কিউপ্রাস সালফেট বেসিক্যালি কখনো হয় না, সেটা হচ্ছে যে কপার ফেরাস সালফেটকে অক্সিডাইজ করলে পরে এখান থেকে কিউপ্রাস সালফেট পাওয়া যাবে। ওকে, যথেষ্ট লিখেছো, কিন্তু একজন 10টা করে লিখতে পারো নাই, দুঃখজনক। ডলোমাইট একটা আছে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট একসাথে, এটাকে ডলোমাইট বলে। ওকে, সো অনেকেই লিখছে অনেক কিছু, বাট একজন 10টা লিখতে পারেনি, সো বাতিল, টাইম আপ। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে গ্রুপ 17 এর 6টি মৌলকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন গ্রুপের 6টি মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। আর এটা হচ্ছে টেনেসিন, এটা কিন্তু নতুন আবিষ্কৃত মৌল টেনেসিন। এই সকল হ্যালোজেন মৌলকে এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং এদের লবণ উৎপাদনকারী, এবং এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। সামুদ্রিক লবণে এদের যৌগগুলোকে পাওয়া যায়। রামিসা বলছে, ভাইয়া আমি পারি, আমাকে দিয়েন গিফট। তুমি তোমার দিলে তো হবে না, তুমি তো বড় ওদের চাইতে। ঠিক আছে, ওকে। তো সামুদ্রিক লবণ উৎপাদনকারী মানে সমুদ্র থেকে যেসব লবণ উৎপন্ন করা হয় তাদের মধ্যে বেসিক্যালি হ্যালোজেন গুলো পাওয়া যায় বলে আসলে তাদেরকে সামুদ্রিক লবণ উৎপন্নকারী লবণ মানে সামুদ্রিক লবণ উৎপন্নকারী বলা হয়। তো সেই হিসাবে হচ্ছে আমরা এগুলাকে হ্যালোজেন বলে থাকি। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, তারপর হচ্ছে টেনেসিন, যেটা সেটা নতুন। কে করতেছে 10টা লিখছে, প্রমাণ নাই 10টা লিখছে, এখন এখন বললাম না, আগে লিখছো। মোস্তাফিজুর রহমান বলছে, আমি আজিব দুধ দেখেন দেখেন, আমি দেখছি, সবারটাই দেখছি, কমেন্টে আমি সবারটাই পড়ছি। কি জেসমিন রহমান বলছে, সম্পূর্ণ পর্যায় সারণী আমার মুখস্থ, কংগ্রেচুলেশন। কার্জরি কান্তা বলছে, একো রিজিয়ে কি, এগুলোর অ্যান্সার সব পরে দিব, ধৈর্য। এখন আসো হ্যালোজেন গ্রুপ, পিরিয়ডিক পর্যায় সারণীর হ্যালোজেন গ্রুপের মধ্যে যেটা আছে, আরো কিছু জিনিসপত্র যদি আমরা একটু বলি। দেখো যে হ্যালোজেন মৌলগুলোর ধাতু হলুগুলোর সাথে ধাতু যুক্ত লবণ গঠিত হয়। যেমন ফ্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত সোডিয়াম ফ্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ, কিংবা ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত, এটা সোডিয়াম ক্লোরাইড হবে, এটা ফ্লোরাইড হবে। হ্যাঁ, টাইপিং মিস্টেক, ফ্লোরাইড।
আর কিংবা ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত সোডিয়াম ক্লোরাইড লবণ খাদ্য লবণ গঠন করে থাকে, এই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি দ্বিমৌল অণু তৈরি করতে পারে। যেমন ক্লোরিন একটা পরমাণু একটা পরমাণুর সাথে একক বন্ধনের মাধ্যমে ক্লোরিন অণু গঠন করতে পারে, আয়োডিন একটা পরমাণু একটার সাথে মিলে একক বন্ধনের মাধ্যমে আয়োডিন অণু গঠন করতে পারে। ঠিক আছে, তো এটা গেল। দেন আসো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি, তো আমি একটা এক্সাম্পল দিই, তোমরা কি আমাকে একটু বলবা যে অবস্থান্তর মৌলের মধ্যে নিচের কোনটা অবস্থান্তর মৌল। ঠিক আছে, আমি লিখতেছি ক্রোমিয়াম, কপার, আমি এ দিলাম এটাকে, বি দিলাম এটাকে, সি দিলাম এটাকে, আর এটা হচ্ছে ধরো স্ক্যান্ডিয়াম, আর ডি হচ্ছে কোবাল্ট। সবাই একটু কুইকলি অ্যান্সার করতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার, এ বি সি না ডি। কুইক, দেখি কে কত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে। আমি তো সংক্ষেপ লিখতে বলছি, বাংলা লিখলে হবে না মোস্তাফিজুর রহমান, টাইম আপ। আর হইছো 9টা, এখন বললে হবে না। ওকে, নওশিন মালাত বলছে কপার, একজন বলছে সি, আর একজন বলছে বি সি, দুইটাই। কোনটা অবস্থান্তর মৌল নয়? অবস্থান্তর মৌল নয়, নয়। অবস্থান্তর মৌল নয় কোনটি? বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিচ্ছে, তবে দুজন অ্যান্সার দিয়েছে, মানে আহনাফ হাবিব চৌধুরী বলছে স্ক্যান্ডিয়াম, দেন আমিনুর জামিলুর বলছে স্ক্যান্ডিয়াম, সাফওয়ান বলছে স্ক্যান্ডিয়াম, লীলাবতী বলছে স্ক্যান্ডিয়াম, অনেকে আবার বলছে এ ক্রোমিয়াম, অনেকে বলছে আচ্ছা, অনেকে অনেক রকম অ্যান্সার দিচ্ছে। কারেক্ট অ্যান্সার কোনটা আমি কারেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, একটু দেখো তোমরা। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, বাকি সবাই অবস্থান্তর। কপার, ক্রোমিয়াম অবস্থান্তর, কপার অবস্থান্তর, কোবাল্ট অবস্থান্তর। ঠিক আছে, কেন অবস্থান্তর নয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, অবস্থান্তর মূলের ডেফিনিশনে কি বলা ছিল, যে যে সকল, আমি লিখছি দেখো, যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 D1 থেকে 9 ইলেকট্রন বিন্যাস থাকে, তাদের অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 ইলেকট্রন বিন্যাস থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। ঠিক আছে, তো একজন বলছে বহিঃস্থ স্তরে সুবিন্যস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় হয়। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের অবস্থান। নিষ্ক্রিয় গ্যাসগুলি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হ্যাঁ, সেটা আমি জানি, সেটা তো পড়বো আমরা। মঞ্জারুল আলম বলছে একটু ইংলিশ বলতে। আচ্ছা, ওকে। সো আমি যদি ইংলিশে একটু বুঝাই বলার চেষ্টা করি, এমন ভাবে বলবো যেন বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবাই বুঝতে পারে। ব্যাপারটা হচ্ছে যে ইফ, মানে যদি কোনো, ইফ any stable ion of any d block element comprises electronic configuration like D1 to 9, then the molecule, sorry, then the atom will be called transition atom, but transition element basically. ঠিক আছে, সেটাকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো। ওকে, সিএম রেজাউল করিম কি জানি অ্যান্সার দিচ্ছে, বাকি সবাই ওখানে গিয়ে মজা করতেছে। আচ্ছা, তাহলে এবার একটু মনোযোগ দিয়ে শোনো, যাদের ডি, মানে যে সকল ডি ব্লক মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, ও এই যে বলতেছে আমাদের ইংলিশ গুরু কেমিস্ট্রি ক্লাস করতেছে বাইরে। ভাই, আমাদের তোমাদের ইংলিশ গুরুরে বলো আমার একটু ইংলিশ শিখাই দিতে, আমি এত ইংলিশ ভালো পারি না। একজন বলতেছে এতদিন শুধু মডারেটররা ক্লাস করতে, এখন দেখি টিচাররাও ক্লাস করে। সবাই আমার ক্লাস বাদ দিয়ে ভাইরে হাই দিচ্ছে, এই হচ্ছে ভাইয়ের পপুলারিটি। সো আমার অনেক কিছু শেখার আছে ভাইয়ের কাছ থেকে। ওকে, সো ট্রানজিশন এলিমেন্ট প্লাস ডি ব্লক এলিমেন্ট যদি আমরা বুঝতে চাই, ধরো আমি স্ক্যান্ডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 21, তাহলে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1 and 4s2।
স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? সবাই বলতে পারবেন প্লিজ, কুইকলি। স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কোনটা? তাড়াতাড়ি বলতে হবে, দেখি কে কত তাড়াতাড়ি বলতে পারে। জিএমসিএম বলছে আশিক ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আলামিন সাব্বির বলছে কমেন্ট করেন না দেখে। না কমেন্ট করি, আমি পড়ি, হয়তো তোমারটা পড়ে নি। আচ্ছা যাক, তো স্ক্যান্ডিয়াম 3+, অনেকে বলছে স্ক্যান্ডিয়াম +1, একজন বলছে স্ক্যান্ডিয়াম 2+, একজন বলছে স্ক্যান্ডিয়াম 3+। ওকে, স্ক্যান্ডিয়ামের সুস্থতা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তো স্ক্যান্ডিয়াম 3+ মানে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন কয়টা? তাড়াতাড়ি কমেন্ট করো কুইক। আজকে কমেন্ট 20,000 কমেন্ট চাই আমি। তোমরা ওইদিন পারলা না, সায়াম স্যারকে হারাতে পারলা না, সায়াম স্যারের ক্লাসে 17 ছিল। স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন কয়টা? তাড়াতাড়ি বলতে হবে, স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন কয়টা? স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন কয়টা? কাজুরিকান্তা বলছে আমরা আয়মান সাদিকদের জন্য অপেক্ষা করছি। ও মা গো। ওকে, একজন বলছে 18টা, মোহাম্মদ আনান বলছে। কাজুরিকান্তা, স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন কয়টা? মিথিলা পল বলছে 18টা। আবু রায়হান স্ক্যান্ডিয়াম 3+ বলছে, ফাইন বুঝলাম, বাট ইলেকট্রন কয়টা? ইলেকট্রন, প্রোটন সংখ্যা তো 21, তাহলে ইলেকট্রন কয়টা হবে 3+ চার্জ হলে? সাফন বলছে 18টা, নুরায়ন বলছে 18টা, আয়েশা আলম বলছে 18টা, নসীন আবারও স্ক্যান্ডিয়াম 3+ করতেছে কমেন্ট, আমি কেন জানি না। আলমগীর হোসেন বলছে 18টা। কি এমডি মাহিদুল ইসলাম বলছে আজকে হবে, কি হবে আজকে? আবিদ বলছে সেকেন্ডে বলছি। মোহাম্মদ আনন্দ বলছে 18। ওকে, ফাবলিহা জুবাইদা বলছে 18, আহমেদ সৈকত বলছে 18, ফাইন, অনেকে বলছে 18টা। তাহলে 18টা ইলেকট্রন বিন্যাস হচ্ছে, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কিন্তু 18টা হয়ে গেছে, তার মানে 3d0, 4s0। এখন দেখো স্ক্যান্ডিয়ামের কিন্তু সুস্থিত আয়নের ডি তে কোনো ইলেকট্রনই নাই। যদি ব্যাপারটা এমন হতো যে D1 বা D2 বা D3 এরকম করে করতে করতে যদি D9 পর্যন্ত হতো, তখন আমি বলতাম যে হয় D1 অথবা D2 অথবা D3, অথবা এরকম করে করে যদি কোনো একটা থাকতো, দ্যাট কেস আমি বলতাম যে না ফাইন, ঠিক আছে, এটা একটা অবস্থান্তর মৌল, আয়নটা না কিন্তু মৌলটা অবস্থান্তর। তো যেহেতু এখানে ডি তে ইলেকট্রন নাই, তাই হচ্ছে এটা অবস্থান্তর মৌল না। সিমিলারলি আমরা যদি জিঙ্কের কথা বলি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি করো, তাহলে বাবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, আর 3d10, 4s2। জিঙ্কের সুস্থিত আয়ন কোনটা? জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে কোনটা দেখি, তাড়াতাড়ি কমেন্ট করে দাও। জিঙ্কের সুস্থিত আয়ন কোনটা? জিঙ্কের সুস্থিত আয়ন কোনটা? তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, কে তাড়াতাড়ি পারে দেখি। কে তাড়াতাড়ি পারে দেখি। কে তাড়াতাড়ি পারে দেখি, কে তাড়াতাড়ি পারে। জিঙ্ক টু প্লাস বলা শুরু হয়ে গেছে। জিঙ্ক টু প্লাস, কি ব্রিলিয়ান্ট ছেলে পেলে। আমি যখন পড়াশোনা করতাম তোমাদের সঙ্গে কিচ্ছু পারতাম না এগুলো, জানো। আমি ঢাকায় যখন প্রথম আসি, এসএসসি পাস করে ঢাকায় আসার পরে আমাকে জিজ্ঞেস করছে জৈব যুগের প্রথম সদস্য কি, আমি জানি নাই। যখন লিখছে জৈব যুগের প্রথম সদস্য মিথেন, আমি হা করে তাকাইছিলাম, আর সেই আমি আজকে তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছি। সো যারা পারছো না কমেন্ট করতে, তারা কখনোই এটা মাথায় রাখবে না যে তুমি পারবে না। তুমি মনে করবা যে তুমি পারো না, আজকে দেখবে একদিন তোমার দিয়ে এমন কিছু হবে যেটা হয়তো বা তোমার এই বন্ধুরা পারবে না। ওকে, জান 2+, ভাই জান 2+ মানে কি ভাই? জিঙ্কের সংকেত হচ্ছে মানে মানে জিঙ্কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, ডিনোট করি জেড দিয়ে। জান 2+ মানে কি ভাই? এটা কি বললা তুমি, জান 2+? হ্যাঁ, এটা হইলো কিছু? হ্যাঁ, দেখতেছো লেখা জিঙ্ক, সে বলতেছে জান 2+। তাহলে জিঙ্ক 2+, তার যদি ইলেকট্রনিক কনফিগারেশন করবে, ইলেকট্রনিক বিন্যাস করো, সেটা পাবা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s0। তার মানে ডি তে কিন্তু খালি না, D10 হয়ে আছে, তার মানে এটা কি অবস্থান্তর মৌল হবে? তার মানে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক ব্যতিরেকে এরা হচ্ছে অবস্থান্তর মৌল না, এই দুজন অবস্থান্তর মৌল না, অবস্থান্তর নয়। বাট এদের মাঝখানে যারা, তারা কিন্তু অবস্থান্তর। তো আমার কথা হচ্ছে এই যে জিঙ্ক থেকে, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, এটা মনে রাখার একটা ছড়া আছে, আমি একভাবে মনে রাখি। তো এই মনে রাখাটা কিভাবে আসলে আপনারা কি বলতে পারবেন কেউ? এমডি ফারহান কবির বলছে জান মানে জিএফ। জিএফ মানে কি ভাই?
অবস্থান্তর নয়। আচ্ছা আমি যেটা বলছি যে কি সাইমাইসটা বলছে আর পারতেছি না কমেন্ট পরে কি স্যার পরে কমেন্ট যে ওকে ফাইন জিঙ্ক ট্রানজিশন না, না জিঙ্ক ট্রানজিশন এলিমেন্ট না। কি তানজিন সুলতান বলছে জান 2+ মানে হচ্ছে দুইটা জিএফ, দুইটা জিএফ, জিএফ মানে কি? আলী হাসান বলছে আচ্ছা যাই হোক ওকে। সাব্বির রহমান বলছে গ্র্যান্ডফাদার, জামিল বলছে না জানি না, জিএফ মানে গুড ফ্রেন্ড, গ্র্যান্ডফাদার গুড ফ্রেন্ড, জিএফ মানে গুড ফ্রেন্ড। ওরে বাবা সেম কোশ্চেন ভাইয়া। স্যার আপনার এসএসসি তে পয়েন্ট কত? আমার এসএসসি তে পয়েন্ট আছে টাইনে পাস। এটা বলে কান কাটা পাস। একদিন তোমাদের সাথে গল্প করবো না, আজকে পড়াশোনা করে নি। হ্যাঁ প্রত্যেকদিন পড়াশোনা করলে হবে না, 2 দিন গল্প টল্প করতে হবে। ওকে সো নাও কাম টু দ্য পয়েন্ট। আমি যেটা বলছি যে স্ক্যান্ডিয়াম থেকে এই যে স্ক্যান্ডিয়াম, তারপরে কি টাইটানিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত মনে রাখো কিভাবে? কারো কাছে কোনো ছড়া জানা আছে? জানা থাকলে একটু বলো, নাহলে আমি একটা বলবো, বাট আগে তোমাদেরকে বলতে হবে যে কারো কাছে কোনো ছড়া জানা আছে কিনা। ওকে একজন বলছে সকল অবস্থান্তর মূলে ডিব্লক, কিন্তু সকল ডিব্লক মূল অবস্থান্তর নয়। ওকে আমরা এটাই আসলে পড়ছি বেসিক্যালি, তোমাদের বইতে এরকম একটা টপিক আছে। ওকে আতিকা মজুমদার বলছে আশিক ভাইয়ের সাথে গল্প করতে চাও আমার মন। কেন আমি কি গল্প করি না, আমি খালি পড়াই। একজন বলছে ভাইয়া ডেইলি পড়ালেখা ভালো লাগে না, কোন দিন গল্প করবেন? আচ্ছা আজকেই করবো না, পড়া একটু শেষ করি আজকে। দুষ্টুমি করো না, ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ মজা করা যাবে না বেশি, আমরা যখন মজা করবো তখন মজা করবো। এটা কি কারো জানা আছে এরকম একটা ছড়া? জানি না ভাইয়া, জানি না ভাইয়া। আমি কি ছড়া লিখে দিব নাকি দিব না? বলো 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 বলো, দিব নাকি দিব না? আমি লিখে দেবো। আচ্ছা আমি মনে রাখতাম এইভাবে, স্ক্যানটাই ভেনাক্রো ম্যাঙ্গো আয় কোথায় নিবে কই জানি না। যদি এটা খুব একটা যে একদম শ্রুতিমধুর কিছু হয়েছে জানি না। স্ক্যানটাই ভ্যানাক্রো ম্যাঙ্গো আয় কোথায় নিবে কই জানি না। স্ক্যানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইতে হচ্ছে টাইটানিয়াম, ভ্যানাতে হচ্ছে ভ্যানাডিয়াম, ক্রোতে হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গাতে হচ্ছে ম্যাঙ্গানিজ, আয়তে হচ্ছে আয়রন, কোথায়তে কোবাল্ট, নিতে নিকেল, কইতে কপার, জানিনাতে জিঙ্ক। আব কি আদিব বলছে 1.6 কে কমেন্ট ডান। ধর্মিয়া তোমার কমেন্ট দেখতে পেয়েছে কে? খালিদ সাইফুল্লাহ বলছে কঠিন ছড়া। তাহলে চলো আমরা নিজের নিজের একটা ছড়া বানায় ফেলি নাকি? আমরা নিজের নিজের একটা ছড়া বানায় ফেলি নাকি? বানানো যায় না? দেখি আমরা নিজের নিজের একটা ছড়া বানানো যায় কিনা। দেখো শিখতে হবে, জিনিসপত্র শিখতে হবে। হ্যাঁ কোথায় নিবে, নিজে না। একজন লিখছে কোথায় নিবে, মুস্তাফিজুর রহমান। আমি নিজে নিজে ভাবছি, দেখি তোমরা ভাবো কি একটা বানানো যায়। কবি সম্মেলন করি আজকে আমরা। হ্যাঁ কেমিস্ট্রিতে কবি সম্মেলন। দেখি দেখি কবি সম্মেলনে কি হয়। ইস্তিয়াক নূর বলছে এমনি মুখস্থ। বাবারে বাবা, একজন বলছে এই ছড়া উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে। গেল দাঁত ভেঙে, পরে নতুন করে দাঁত লাগিয়ে নিবা। তামিদ মাস্টার বলছে ভাই কেন, ভাই কেন, কি হয়েছে?
মাহমুদুল হাসান বলছে আমার 56 পর্যন্ত মুখস্থ। ওরে ভাই, তোমার মতো যদি হইতে পারতাম আমি, এলাস, আমি মাহমুদুলের মতো হইতে পারতাম। ওকে, যাই হোক, তো আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব। যদি মনে থাকে থাকলে নাহলে আবার আমি এক লাইনে বলে ফেলি, যেটা সেটা আরেকটা শর্টকাট আছে, স্ক্যানটাই ভ্যানাক্রো ম্যাঙ্গা আই কোনিকো জিঙ্ক। দেখো আবার লিখি, আরেকটা লিখি, স্ক্যান টাই ভ্যানাক্রো ম্যাঙ্গা আই কোনিকো জিঙ্ক। তো স্ক্যানতে স্ক্যান্ডিয়াম, টাইতে টাইটানিয়াম, ভ্যানাতে ভ্যানাডিয়াম, ক্রোতে ক্রোমিয়াম, ম্যাঙ্গাতে ম্যাঙ্গানিজ, আইতে আয়রন, কোতে কোবাল্ট, নিতে নিকেল, আবার কোতে কপার, কোতে আসলে কপার, জিঙ্ক তো জিঙ্ক। সো দিস ইজ মোর ইজিয়ার, স্ক্যানটাই ভ্যানাক্রো ম্যাঙ্গা আই কোনিকো জিঙ্ক। সো আরেকটা চাইলে নিজেরটা মুখস্থ করতে পারো, ঠিক আছে? ওকে, তা আমি তোমাদের সময় পারতে কোন রকম খালি 10 15 20টা পর্যন্ত মুখস্থ করছিলাম, এরপর আর পারি নাই, গেল এটা। তাহলে তোমরা বুঝতে পারছো অবশ্যই অবস্থান্তর মৌল কোনটা। আবার যদি আমরা ব্যাক করি তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে এখানে অপশনে স্ক্যান্ডিয়াম ছিল, স্ক্যান্ডিয়ামটা অবস্থান্তর না, এটা হবে অ্যানসার, রাইট? দিস ইজ দ্য অ্যানসার। সো এমসিকিউ তে এটা আসতে পারে, কিন্তু পরীক্ষা আসলে কিন্তু অ্যানসার করতে পারতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। ওকে, সো ফাইন। নাফিস আবার বলছে যে কি স্ক্যানার টাইট ভান করে ম্যাঙ্গো আমি কোথায় নিব, কই জানি না। যাই হোক, লাস্টটা মনে রাখবা, স্ক্যান টাইপ ভ্যানাক্রো ম্যাঙ্গা আই কোনিকো জিঙ্ক। ফাইন। এবার আসো আমরা তোমাদেরকে আরেকটা জিনিস একটু আলোচনা করা দরকার তোমাদের সাথে, যেটা হচ্ছে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় মৌলের কথা যদি আমরা বলি, বা নিষ্ক্রিয় গ্যাস। ইনার্ট গ্যাস গুলা কি কি আছে আসলে? ইনার্ট গ্যাস হচ্ছে এক পরমাণুক, হ্যাঁ, এক পরমাণুক গ্যাস। এদেরকে ইনার্ট কেন বলা হয়? কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, তুমি যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবো 1s2। তুমি যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবো 1s2 2p6 2s2 2p6। তুমি যদি আর্গনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে পাবো 1s2 2s2 2p6 3s2 3p6। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 18। আর এরকম করে তুমি যদি ধরো তারপরে যে 36 যেটা আছে ক্রিপ্টন, তার ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। তো আলটিমেটলি যেটাই হোক না কেন তাদের ইলেকট্রনিক বিন্যাসটা কেমন? যেমন দেখি হিলিয়ামের হচ্ছে ns2, n এর মান কত এখানে? n ইকুয়াল হচ্ছে 1। আর বাকি সবার ক্ষেত্রে কি রকম? সেটা হচ্ছে ns2 np6। n এর মান কত? n এর মান হচ্ছে এখানে, যদি তুমি যদি নিয়নের কথা বলো তাহলে n এর মান হচ্ছে 2 হবে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ঠিক আছে? সো n এর মান যদি 2 হয় তাহলে আলটিমেটলি আমি পাবো হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। n এর মান যদি 3 হয় তাহলে আর্গনেটটা পাবো, n এর মান 4 হলে ক্রিপ্টন। সিমিলারলি আমি বাকিগুলো পেয়ে যাব। ওকে, সো ফাইন। সো আমরা আমরা একটু দেখি যে কিভাবে আসলে এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা। এটা হচ্ছে এক পরমাণু গ্যাস, হ্যাঁ, যেমন অন্যান্য গ্যাস, যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা বলি H2, বা আমরা যদি ধরো হচ্ছে ইয়ের কথা বলি ফ্লোরিন, সেটা F2। এরকম হচ্ছে তারা বিভিন্ন পরমাণু গ্যাসে, কিন্তু এটা হচ্ছে এক পরমাণু গ্যাস, হ্যাঁ, এরা এক পরমাণু গ্যাস, যেমন হিলিয়াম গ্যাস একটা। এখন আসো এদের ব্যবহার, এদেরকে কোথায় ব্যবহার করা হয়ে থাকে? হিলিয়ামকে কোথায় ব্যবহার করে, কারো কোনো আইডিয়া আছে? হিলিয়ামকে কোথায় ব্যবহার করে? হিলিয়াম কোথায় ব্যবহার করে? কারো আইডিয়া? দেখি তাড়াতাড়ি কমেন্ট করো, দেখি আমি কমেন্ট দেখতে চাই। তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, কুইকলি কমেন্ট করো। হিলিয়াম কোথায় ব্যবহার করা হয়ে থাকে? হিলিয়ামের ব্যবহার কুইকলি কমেন্ট করতে হবে, দেরি করা যাবে না। যে যত তাড়াতাড়ি কমেন্ট করবে। হিলিয়ামের ব্যবহার দেখি, লিখো, তাড়াতাড়ি লিখো। কে পারে দেখি তাড়াতাড়ি লিখো, হিলিয়ামের ব্যবহার, হিলিয়াম কোথায় ব্যবহার করা হয়ে থাকে? একজন বলছে বেলুনে, একজন বলছে বেলুনে 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 বেলুনে। আচ্ছা, বেলুনে হিলিয়াম কিভাবে ব্যবহার করা হয়ে থাকে? ডিরেক্টলি ব্যবহার করে? হ্যাঁ, 20% হিলিয়াম প্লাস 80% অক্সিজেন। এটা নিয়ে হচ্ছে ডুবুরিরা পানির নিচে ডুব মারে, ঠিক আছে?
তো কেন 20% হিলিয়াম আর 80% অক্সিজেন নিয়ে যায়? পুরো 100% অক্সিজেন নিয়ে ডুবুরিটা ডুব দিলে কি হতো বলো তো? কেউ কইতে পারবা 100% অক্সিজেন নিয়ে পানির নিচে ডুব দিলে কি হইতো? কারো আইডিয়া? দেখি তো কারো আইডিয়া আছে কিনা। কই দেখি 100% আছে। বেলুনে তো হিলিয়াম বেলুন তো ইউজ করে হিলিয়াম গ্যাস। আমি জাস্ট বলছি ডুবুরিরা যদি 100% অক্সিজেন নিয়ে যেত তাহলে কি হতো, কি সমস্যায় পড়তো তারা বলো। আচ্ছা, তোমরা কারা কারা ন্যাশনাল জিওগ্রাফিকে বিভিন্ন সময় যেসব ডকুমেন্টারি দেখো ডকুমেন্টারি দেখো? ন্যাশনাল জিওগ্রাফিকের ডকুমেন্টারি দেখো? ঘটনা যেটা হয়, তুমি যদি 100% অক্সিজেন নিয়ে যাও বা অক্সিজেনের সাথে নাইট্রোজেন বিশিষ্ট মানে বাতাস যদি নিয়ে যাও সিলিন্ডারে করে ডুবুরে ডুব দেয় যখন, তখন ধরে এটা হচ্ছে তোমার বডিতে একটা ব্লাড ভেসেল, এর ভেতর দিয়ে ব্লাড যায়। এই যে ব্লাড যাচ্ছে ব্লাড যাচ্ছে, তো ব্লাড যখন যাচ্ছে এর ভেতর দিয়ে, এই ব্লাড ভেসেলের ভেতরে যেটা হবে, এই অক্সিজেন গ্যাস বা নাইট্রোজেন যদি থাকে নাইট্রোজেন গ্যাস এর হচ্ছে এই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডের মধ্যে সলিবল হয়ে যাবে, সলিবল বা দ্রবীভূত হবে। তো পানির নিচে যত তুমি পানির নিচে যাবা প্রেশার তত বাড়তে থাকবে। হ্যাঁ, তো হাই প্রেসারে যেটা হবে তোমার এই ব্লাডের সাথে এই অক্সিজেন বা নাইট্রোজেন যদি থেকে থাকে সেটা হচ্ছে দ্রবীভূত হয়ে যাবে। বাট যখন তুমি সমুদ্রের গভীর থেকে তুমি ধরো ডুবুরিরা গেছে সমুদ্রের গভীর থেকে আসছে, পানির উপরে আসছে, পানির উপরে আসার কারণে দেখো প্রেসার কিন্তু কমে যাবে, প্রেসার উইল বি রিডিউসড, প্রেসার কমে যাবে। তো কোন একটা গ্যাস যখন দ্রবীভূত হয় পানিতে বা কোন একটা লিকুইডে, সেটা কিন্তু হচ্ছে যখন প্রেসার কমে যাবে মানে প্রেসার বেশি হলে পরে দ্রবীভূত হবে বা দ্রাব্যতা বাড়বে, আর যখন প্রেসার কমে যাবে তখন হচ্ছে এটা দ্রাব্যতা কমে যাবে। তখন হচ্ছে যেটা হবে, যখন তুমি পানির নিচে যাবে তখন তোমার রক্তে অক্সিজেন বা নাইট্রোজেন দ্রবীভূত হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যখন তুমি হচ্ছে আবার পানির উপরে আসবা, তখন যখন পানির চাপ কমে যাবে উপরে আসতে পরে, তখন এই গ্যাসগুলো না বেরোর চেষ্টা করবে এরকম করে, তখন তারা আবার গ্যাসে কনভার্ট হয়ে যাবে এই দ্রবীভূত অবস্থা থেকে। তো গ্যাসগুলো যখন বেরোতে যাবে তখন দেখা যাবে তোমার হাত হাত হতে এদিক দিয়ে ফুলে গেছে, তখন গ্যাস বেরোতে যাচ্ছে, এরকম করে গ্যাস বেরোতে গেলে প্রচুর পেইন হবে, এই পেইনেই মানুষটা মারা যাবে, যে কিনা ডুবুরি সে মারা যাবে। তো তাকে এই ঝামেলা থেকে মুক্ত করার জন্য 20% হিলিয়াম যুক্ত করে দেওয়া হয়, যেন এই অক্সিজেন বেশি পরিমাণে দ্রবীভূত হতে না পারে, এবং নাইট্রোজেনটাকে বাদ দিয়ে দেওয়া হয়, নাইট্রোজেন রাখা হবে না কোনোভাবেই সেখানে পানিতে, ঠিক আছে। সো না রেখে যেটা করা হয় যে এখান থেকে আলটিমেটলি ওই ডুবুরিকে সেভ করার জন্য এই কাজটা করে, ঠিক আছে। আচ্ছা, হিলিয়াম কোথায় ব্যবহার করে থাকে? অনেকে এক্সাম্পল দিচ্ছে বেলুনে ব্যবহার করে, বেলুন। এবার আসো নিয়ন, নিয়ন কোথায় ব্যবহার করে বলো? নিয়ন লাইট। ও আমি যেটা বলতে চাইছিলাম ন্যাশনাল জিওগ্রাফিক, আচ্ছা আমাকে এটার উত্তর দাও তো, যে আমরা তো বাতাস থেকে আসলে এয়ার যে ইনহেল করছি সেখানে কিন্তু অক্সিজেনও নিচ্ছি তার সাথে নাইট্রোজেনও নিচ্ছি, তাহলে এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ 21%, নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%। তাহলে আমাকে একটু অ্যান্সার দিবা যে নাইট্রোজেন দরকারটা কি? আমরা তো ডিরেক্টলি অক্সিজেন খাইলেই হইতো, ডিরেক্টলি অক্সিজেন মানে 100% অক্সিজেন থাকলে ভালো হতো না? এটার অ্যান্সার কে দিতে পারবে? আমি দেখি একটু কি কি অ্যান্সার দিতে পারতেছো। ও আরেকটা মজার ব্যাপার আছে, হিলিয়াম গ্যাস যদি তুমি ইনহেল করো ছেলেদের বয়স মেয়েদের মতো হয়ে যায়, মেয়েদের বয়স ছেলেদের মতো হয়ে যায় কিছুক্ষণের জন্য, ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায় আর কি। একজন বলছে বারবার ভিডিও আটকে যাচ্ছে। ভাইয়া এদিকে আমি নিজে মোবাইলে দেখছি তো আমার মোবাইলে আটকাচ্ছে না, তার মানে তোমাদের ইন্টারনেট প্রবলেম। হ্যাঁ, একজন বলছে প্রেসার বেড়ে যেত, একজন বলছে পৃথিবীতে আগুন ধরে যেত, একজন বলছে যে আয়েশা বেগম আসিয়া বেগম বলছে যে ভালো হতো না, কিন্তু কেন হতো না আমি জানি না। আচ্ছা, একজন বলছে অক্সিজেন ভারী, একজন বলছে কি রাপ মনস্টার মানে জানি না আমি, একজন বলছে ওয়াও, একজন বলছে জানি স্যার, একজন বলছে ক্লিয়ার, একজন বলছে কি ওয়াও বৃষ্টি, ওয়াও হোয়াট ওয়াই ওয়াও কেন কি আছে, ওয়াও এর কি আছে। একজন বলছে তাহসিন বলছে নাইট্রোজেন খাইতে মজা। ধর্মিয়া তুমি নাইট্রোজেন খাইছো নাকি? ফয়সাল আহমেদ কায়েস অনেক বিশাল কিছু বলতেছে যে নাইট্রোজেন হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, অ্যামিনো অ্যাসিড দ্যাট ইনফ্লুয়েন্সেস গ্রোথ হরমোনস, ব্রেইন ফাংশন এন্ড দ্য
ইমিউন সিস্টেম। বাবার এত কঠিন জিনিস আমি জানি না, তুমি ঠিক বলছো কিনা সেটাও বলতে পারতেছি না। যাই হোক, সেটা হচ্ছে দেখো যে আমাদের বেসিক্যালি যেটা হয় আমাদের শরীরে কি আছে, গ্লুকোজ আছে C6H12O6, এটা যেটা হয় বাতাসের অক্সিজেন বডিতে যেটা হচ্ছে দহন হয়, তখন দহন হয়ে কার্বন ডাই অক্সাইড পানি বানায়, আর হচ্ছে একটু যেহেতু দহন বিক্রিয়া হিট প্রডিউস হয়, ঠিক আছে, হিট প্রডিউস হয়। তো হিট যখন প্রডিউস হয় তখন এই বিক্রিয়া ডেলিট হচ্ছে নেগেটিভ। এই যে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এই শক্তিটাই কিন্তু বেসিক্যালি কাজে লাগাইতেছি আমরা। হ্যাঁ, এই এনার্জিটা কাজে লাগে কিন্তু আমাদের বডি, আমি যে হাঁটতেছি চলতেছি সেগুলো হচ্ছে। তো ব্যাপারটা হলো আপনার বডিতে যে এনার্জি প্রডিউস হচ্ছে, বাতাসের 21% অক্সিজেন আছে দেখে যতটুকু এনার্জি প্রডিউস হয় সেটাতে আপনি চলতে পারেন। এখন যদি সামহাও বাতাসে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, তাহলে এত বেশি পরিমাণে হিট উৎপন্ন হবে যে আমাদের বডিতে যে সফট অর্গান গুলো আছে, লাংস আছে, কিডনি আছে, হার্ট আছে, এগুলো বার্ন হয়ে যাবে, অটোমেটিক বার্ন হয়ে গিয়ে দেখা যায় আপনি মারা যাবেন। তো ন্যাশনাল জিওগ্রাফিকে দেখাচ্ছিল একজন ভদ্রলোক একটা বাসায় ছিল, এবং ওই ভদ্রলোক ওই বাসায় হঠাৎ করে একদিন মারা গেছে। কেমনে মারা গেছে, কি হয়েছে না হয়েছে কিচ্ছু বলতে পারতেছে না, তার বডিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, বাট লোকটা মারা গেছে। কিভাবে মারা গেছে তখন ফাইন্ড আউট করলো যে হয়তো বা সামহাও তার বাসায় কোনো কারণে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেড়ে গেছিল, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কম ছিল, তার বডিতে প্রচুর পরিমাণে অক্সিজেন ইনহেল করছে সে, এবং ওই ইনহেলের জন্য প্রচুর এনার্জি প্রডিউস হচ্ছে, সেই এনার্জিটাই এনাফ ছিল তার বডির সফট অর্গানগুলোকে বার্ন করে ফেলার জন্য, এবং লোকটা মারা গেছে আলটিমেটলি। ঠিক আছে, ওকে। সো অনেকে অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে, ওগুলো আবার সবাই মজা নিচ্ছে, ওটা না করে ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, আচ্ছা, ওখানে একজন কমেন্ট করছে দেখে এটা নিয়ে সবাই মজা নিচ্ছ, মজা নেওয়ার তো কিছু নাই। ওকে, সো আশা করি আমি যেটা বলছি বুঝতে পারছি কেন বাতাসে অক্সিজেনের পরিমাণ এত বেশি না। ওকে, আচ্ছা, নিয়ন কোথায় ব্যবহার করে, নিয়ন লাইট কোথায় ব্যবহার করে, নিয়নের ব্যবহার কে বলতে পারলো না, নিয়ন কোথায় ব্যবহার করে? এয়ারপোর্টে নিয়ন ব্যবহার করে যখন হচ্ছে তোমার হচ্ছে খুব ঘন কুয়াশা থাকে, নিয়ন লাইটের বর্ণ হচ্ছে লাল বর্ণ। তো নিয়ন লাইট হচ্ছে লাল বর্ণ এবং দূর থেকে স্পষ্ট দেখা যায়। তো প্লেন যখন ল্যান্ড করতে যাবে, যদি প্রচুর কুয়াশা থাকে বা ঝড় বৃষ্টি হতে থাকে, যেটার জন্য কিনা ধরো ল্যান্ডিং এরিয়াটা দেখা যাচ্ছে না, ওখানে নিয়ন লাইট জ্বলতে থাকে। নিয়ন লাইট যখন জ্বলতে থাকে, নিয়ন লাইটটা দূর থেকে দেখা যায় বলে ইজিলি এয়ারপোর্ট ট্র্যাক করা সহজ হয়। ঠিক আছে, বর্ডারে নিয়ন লাইট ইউজ করা হয়ে থাকে, যেমন দূর থেকে বোঝা যায় যে এটা হচ্ছে বর্ডার। পিয়ুষ কি স্নেহা বলছে একটা কোশ্চেন আছে, হ্যাঁ কোশ্চেন করার সমস্যা নেই, আমি কোশ্চেন করার সময় দিব, যখন কোশ্চেন করার সময় আসবে তখন সময় দিব। সবাই ক্লাসে মনোযোগ দাও, কেউ কিন্তু ক্লাসে দুষ্টুমি করবে না। হ্যাঁ, এয়ারপোর্টে ইউজ করা থাকে নিয়ন লাইট। এবার আসে আর্গন। আর্গন কোথায় ব্যবহার করে? টিউবলাইট ইউজ করে। বাসায় যে টিউবলাইট আছে, টিউবলাইট আর্গন ব্যবহার করা থাকে। দেন ক্রিপ্টন এন্ড জেনন ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ করে। ফটোগ্রাফিক ক্যামেরাম্যানরা যে ফ্ল্যাশ মারে না, আপনাদের মোবাইলে যে ফ্ল্যাশ ইউজ করে না, ওই ফ্ল্যাশ ইউজ করে কি দিয়ে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট বানানোর জন্য হচ্ছে জেনন এবং ক্রিপ্টন এবং জেনন ব্যবহার করা হয়ে থাকে। হচ্ছে রেডন। রেডন কিসে ইউজ করে? রেডন হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট ইউজ করা হয়। আপনারা জানেন ক্যান্সার ট্রিটমেন্টের সেকেন্ড থার্ড চ্যাপ্টারে পড়াইছি আপনাদেরকে যে ক্যান্সার ট্রিটমেন্ট হচ্ছে রেডন ব্যবহার করা হয় থাকে। ফারদিন আফনান অনেক কিছু ব্যবহার করেছেন ইউনিয়ন, আমরা এত কিছু ব্যবহার করবো না, খুব সহজ করে বোঝানোর জন্য কয়েছি আপনাদেরকে। টিউবলাইট টিভি টিউবস ইউজ করা থাকে বলছে সে, যেমন বলছে যে অ্যাডভার্টাইজিং সাইন হিসেবে ইউজ করা থাকে। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং সাইন হিসেবে ইউজ করা থাকে। আপনারা দেখেন না যেরকম একটা বোর্ড থাকে, ওখানে লাল লাল লাইট জ্বলে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন আপনাদেরকে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কিছু জিনিসপত্র বলবো, এটা আপনাদের পরবর্তীতে কাজে লাগবে আপনারা যখন রাসায়নিক বন্ধন পড়বেন তখন। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি যেটা কয়। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত কেউ জানেন? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত কেউ জানেন? আমি অনেককেই দেখতেছি অনেক কমেন্ট করে, খুব সুন্দর করে একটা দারুণ কাজ করে। কি কাজ করে জানেন? উইকিপিডিয়া থেকে একটু কমেন্ট হচ্ছে কপি পেস্ট মেরে না এনে প্রিন্ট দিয়ে দেয়, তার মানে হচ্ছে সে অনেক কিছু জানে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, একজন বলছে ফাহিম সাহেব বলছে এক,
সাদিয়াতুল জান্নাত বলছে ঘুম পাইছে। তুমি একটা কাজ করো, চোখের মধ্যে প্রচুর পরিমাণে পানি দাও, নাহলে সরিষার তেল দিয়ে দাও, তাহলে ঘুম দেখবে নাই হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি কমেন্ট করো যে ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কত। ফ্লোরিনের তড়িৎ, হাসিবুল ইসলাম বলছে 4, এসএইচ ইশরাক বলছে নো, তানিয়া চৌধুরী বলছে গল্প করেন না, করবো তো, আগে এটা পড়ায় নেই, ধৈর্য। জিএম সিএম বলছে ঠিক ঠিক। ওকে, তাহসিন রায়হান বলছে 4। ওকে, অনেকে জানে 4। আচ্ছা, ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা 4, অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 3.5, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 2.1। আচ্ছা, আপনাদেরকে এখন একটা জিনিস শিখাবো, সেটাকে হচ্ছে কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক কি জিনিস কেউ করতে পারবেন? তাড়াতাড়ি কমেন্ট করেন, কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ কাকে বলে? তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, আমি কমেন্ট দেখতে চাই আপনাদের। তাড়াতাড়ি কমেন্ট করেন, কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ মানে কি? কুইকলি কমেন্ট করেন, দেখি কে ভালো পারে। কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ কি জিনিস? তাড়াতাড়ি কোন, যে ভালো পারবে তার জন্য পুরস্কার আছে, পুরস্কার। কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। আচ্ছা, অনেকে কইতে পারতেছেন না, একজন বলছে এগুলো তো বইতে নাই। আমি তো অনেক কিছুই পড়ে আপনাদেরকে, যেগুলো বইতে নাই, তাই বলে কি পড়বেন না আপনারা? আচ্ছা, পর্যায় সারণীর গ্রুপ পর্যায় 2, পর্যায় 2 বা পিরিয়ড 2 তে কি কি আছে? 2 তে হচ্ছে আপনার লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে। এর পরে ডি ব্লক, ডি ব্লকের পরে কি আছে? ডি ব্লকের পর হচ্ছে বোরন আছে, কার্বন আছে। হ্যাঁ, গ্রুপ পর্যায় 3 এ কি আছে? পর্যায় 3 এ হচ্ছে আপনার হচ্ছে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, বোরনের নিচে আছে কি? অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়ামের কার্বনের নিচে আছে সিলিকন। তো এখানে দেখেন, এটাকে আমরা বলতে পারি গ্রুপ 1A। এটা হচ্ছে 1 এ বলা ঠিক না আসলে, পুরাতন নাম, আমি গ্রুপের কথা বলতেছি বারবার, আমার মাথায় ঘুরতেছে ওইটাই। 1 এটা হচ্ছে গ্রুপ 2, এটা হচ্ছে পর্যায় বা পিরিয়ড 2, এটা হচ্ছে পিরিয়ড 3। তো পর্যায় সারণীতে বা পিরিয়ডিক টেবিলে যেটা দেখা যায় যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 বা গ্রুপ 13 বা গ্রুপ 14, এটা 2 নাম্বার গ্রুপ, এটা 1 নাম্বার গ্রুপ। 1, 2 বা 13 বা 14 এই গ্রুপগুলোর মধ্যে না, পর্যায় 2 এবং পর্যায় 3 এ দেখেন লিথিয়ামের অবস্থান যেটা, লিথিয়াম থেকে ঠিক কর্ণ বরাবর পরের এলিমেন্টটাই কিন্তু ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের যে কর্ণ বরাবর অবস্থান করতেছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে ডায়াগোনালি অবস্থান করতেছে সিলিকন। এই যে ডায়াগোনালি অবস্থানকৃত যে এলিমেন্ট, সেটার সাথে যেমন লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, এই দুজনের ডায়াগোনাল রিলেশনশিপ আছে একটা। ডায়াগোনাল রিলেশনশিপ বলতে বোঝাচ্ছে লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম, এই দুজনের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, কিছু কিছু প্রপার্টিসের মিল পাওয়া যায়। ঠিক আছে, কিছু কিছু বৈশিষ্ট্যে মিল পাওয়া যায়। কিছু কিছু বৈশিষ্ট্যে মিল পাওয়া যায়। তো সেই বৈশিষ্ট্যগুলো কি? সেটা হচ্ছে যে দুজনের লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা প্রায় কাছাকাছি। দেন রেডিয়াস অফ লিথিয়াম প্লাস আয়ন এন্ড রেডিয়াস অফ ম্যাগনেসিয়াম 2+ আয়ন, মানে লিথিয়ামের যেই আয়ন, ম্যাগনেসিয়ামের যে আয়ন, সেই দুইটার হচ্ছে রেডিয়াস কাছাকাছি বা প্রায় সমান। দেন হচ্ছে লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এর আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন পটেনশিয়াল প্রায় কাছাকাছি। এই যে বৈশিষ্ট্যগুলা প্রায় কাছাকাছি বা অনেকটা মিল, এই ধরনের ব্যাপারগুলোকে বলা হচ্ছে, এই জন্য তাদেরকে ডায়াগোনাল রিলেশনশিপ বলে, কারণ তারা ডায়াগোনালি অবস্থান করে একজন আরেকজনের সাথে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ। ফ্লোরিন, অক্সিজেন, এগুলোর এই যে তড়িৎ ঋণাত্মকতা আপনাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমাকে একটা জিনিস বলেন, আমি আপনাদেরকে গত ক্লাসে বুঝাইছিলাম যে আয়নাইজেশন পটেনশিয়াল, আয়নাইজেশন পটেনশিয়াল এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, আয়নাইজেশন পটেনশিয়াল পজিটিভ নাকি নেগেটিভ? আয়নাইজেশন পটেনশিয়াল পজিটিভ নাকি নেগেটিভ? আয়নাইজেশন পটেনশিয়াল পজিটিভ নাকি নেগেটিভ?
ফারদিন আফনান, সে অনেক কিছু পারে, তার জন্য অনেক বড় একটা হাততালি দেওয়া উচিত সবার। আয়নাইজেশন পটেনশিয়াল সবাই বলতেছে আয়নাইজেশন পটেনশিয়াল হচ্ছে পজিটিভ, তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল যদি পজিটিভ হয় তাহলে এখন হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল পজিটিভ লিখলাম। এখন বলেন ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি পজিটিভ নাকি নেগেটিভ? তাড়াতাড়ি কোন ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ নাকি নেগেটিভ? ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ নাকি নেগেটিভ? কুইকলি কইতে হইবে, দেরি করা যাইবে না। ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ নাকি নেগেটিভ? তাড়াতাড়ি কোন ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ নাকি নেগেটিভ? আমি দেখি একটু কে কি কমেন্ট করতে আছে। কই দেখি আপনারা কি কমেন্ট করছেন। একজন বলছেন নেগেটিভ 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 নেগেটিভ। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ভালো কথা। একটু রিওয়াইন্ড করি আমরা, আমাদেরকে একটু দেখেন। তাহলে এখন আমাকে বলেন যে নিষ্ক্রিয় মৌলগুলা কেন বন্ধনে আবদ্ধ হয় না? কারণ হিলিয়াম প্লাস বানাইতে যে পরিমাণ এনার্জি লাগবে, ডেলএইচ তার যে নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু, এটা অনেক বিশাল একটা ভ্যালু, অনেক বিশাল বড় মান। আমি মানটা এক্স্যাক্টলি মনে নেই আমার, হ্যাঁ আমি মানটা বলতে পারতেছি না এই মুহূর্তে। এটা অনেক বিশাল বড় একটা মান। তো এত বেশি পরিমাণে, সরি, আয়নাইজেশন পটেনশিয়াল কি পজিটিভ? হ্যাঁ, আয়নাইজেশন পটেনশিয়াল তো পজিটিভ। আমি নেগেটিভ লিখছি কেন? বয়স হয়ে গেছে তো তাই একটু মনে থাকে না, উল্টাপাল্টা লিখি মাঝে মাঝে। তাহলে এত বেশি পরিমাণে পজিটিভ এনার্জি আসলে আমাদের নর্মাল যে সিস্টেম সেই সিস্টেমে দেওয়া সম্ভব না। তাই হচ্ছে হিলিয়ামকে হিলিয়াম প্লাস বানানো সম্ভব হয় না। হিলিয়ামকে যদি প্লাস বানানো সম্ভব না হয় তাহলে আমি যদি বানাতে না পারি, কিভাবে হিলিয়াম প্লাস বানানো যায় কেউ করতে পারবেন? বা কোথায় হিলিয়াম প্লাস পাওয়া যায়? আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব, আয়নাইজেশন এনার্জি একই কথা, হ্যাঁ। আমি লুকাই গেছি? আই হাই, কি কয়? না লুকাইনি, এবার দেখা যাচ্ছে, দেখো। এই যে হিলিয়ামকে যদি হিলিয়াম প্লাজমাতে যত পরিমাণ শক্তির প্রয়োজন, এত শক্তি আমাদের নর্মাল সিস্টেম বা পৃথিবীতে দেওয়া সম্ভব না। তাই হিলিয়ামকে হিলিয়াম প্লাস বানানো যাবে না। তাই হিলিয়াম হচ্ছে এখানে বন্ধনে আবদ্ধ হয় না। হিলিয়াম কোথায় পাওয়া যায় প্লাস অবস্থায়? কই পাওয়া যায় হিলিয়ামরে, কে করতে পারবেন? হিলিয়ামরে প্লাস অবস্থায় কই পাওয়া যায়? আলফা কণায় না, আসলে হিলিয়ামরে প্লাস অবস্থায় কই পাওয়া যায়? আলফা কণা মানে হিলিয়াম, আমি আবারও বলছি এই জিনিসটা আবারও ক্লিয়ার করি আপনাদেরকে। আলফা কণা আর হিলিয়াম 4 টু হিলিয়াম 2 প্লাস, এই দুটো কিন্তু সেম জিনিস না, নট সেম। দুইটা কিন্তু সেম জিনিস না। আলফা কণার ভর সংখ্যা 4, আলফা কণার ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা কত? 2। আর আলফা কণার চার্জ কত? চার্জ হচ্ছে +2। এই সব কিছু না হিলিয়ামের, এই যে 4 টু হিলিয়ামের সাথে মিলে যায়। তাই আমরা বলি যে 4 টু হিলিয়াম দিয়ে কাকে প্রকাশ করি? আলফা কণাকে প্রকাশ করি, যে 4 টু হিলিয়াম মানে আলফা কণা। কিন্তু 4 টু হিলিয়াম মানে কিন্তু এটা বলি হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াস আর আলফা কণা কিন্তু এক জিনিস না, ভিন্ন জিনিস। বাট দুইটারই ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান এবং চার্জ সংখ্যা সমান, হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য, হ্যাঁ, একদম সেম না কিন্তু সমতুল্য, হ্যাঁ। এজ বলছে সাউন্ড প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম মনে হয় তোমার হচ্ছে, বাকিদের হচ্ছে না। আচ্ছা, হিলিয়াম প্লাস কোথায় পাওয়া যায়? হিলিয়াম প্লাস হচ্ছে সূর্যে, সানে পাওয়া যায়, সূর্যে পাওয়া যায়। সূর্য অনেক উচ্চ তাপমাত্রা থাকে, তো ওখানে হিলিয়াম গ্যাস থাকে, হিলিয়াম গ্যাস আয়নিত হিলিয়াম প্লাস আয়নে থাকতে পারে, এটা বলে প্লাজমা কন্ডিশন, প্লাজমা অবস্থা। পদার্থের অবস্থা কয়টা? তাড়াতাড়ি কোন পদার্থের অবস্থা কয়টা? পদার্থের অবস্থা কয়টা? সার মানে সূর্য। পদার্থের অবস্থা কয়টা? তাড়াতাড়ি কও। পদার্থের অবস্থা কয়টা? তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। কই কমেন্ট করে না কেন? আমি তো কমেন্ট দেখতে চাই। 166 জন ক্লাসে, 166 জন, তো 166টা কমেন্ট করা উচিত। নাকি বলছে চারটা 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 চারটা। ওরে মামা, পদার্থের অবস্থা চারটা না, পদার্থ হচ্ছে 5টা। সলিড, লিকুইড, গ্যাস, লিকুইড ক্রিস্টাল, আর আছে প্লাজমা।
আচ্ছা, লিকুইড ক্রিস্টাল কই দেখতে পান আপনারা? কতি পারবেন? প্লাজমা তো সূর্যে থাকে, লিকুইড ক্রিস্টাল কই থাকে? লিকুইড ক্রিস্টাল কই থাকে? লিকুইড ক্রিস্টাল কই থাকে? ক্যালকুলেটরে থাকে। তারপরে স্ক্রিন আলা ঘড়ি, যেগুলা ঘড়িগুলোর মধ্যে থাকে, ক্যালকুলেটরে থাকে। লিকুইড ক্রিস্টাল ক্যালকুলেটরে থাকে। দেখেন না ক্যালকুলেটরে বাটন প্রেস করেন, এই যে বাটন প্রেস করলেই চাপ দিবেন, বাটন প্রেস করছেন, একটা নাম্বার উঠছে বা কিছু একটা উঠছে, এটা বেসিক্যালি লিকুইড ক্রিস্টাল। হ্যাঁ, ওকে। একজন বলছে 4টা বই আছে, ফাইন, 4টা বই আছে জানেন, প্লাজমা অবস্থা একটা, এটা জানেন লিকুইড ক্রিস্টাল, ফাইন। তো আমরা মোটামুটি আমাদের এই পড়াশোনা গুছিয়ে নিয়ে আসছি, পড়াশোনা শেষের পথে। এখন আমরা ওপেন ফ্লোর দিচ্ছি, আপনারা কোশ্চেন করেন, আপনাদের কোশ্চেনগুলো আমি অ্যান্সার দিব। সো আপনারা আপনাদের এই পর্যায় সারণী সম্পর্কিত যা যা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন করেন, আমি এক একটা করে দেখে দেখে অ্যান্সার দিব, ওকে? আর রামিসা হচ্ছে যেটা করবে, আপনাদের মধ্যে থেকে যে প্রশ্নগুলো বারবার আসবে, একাধিক প্রশ্ন হবে, সেগুলো আমাকে সে পাঠাবে, আমি সেখান থেকে দেখে দেখে কোশ্চেনের অ্যান্সার দিব, ওকে? লিকুইড ক্রিস্টাল ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরে একটা বাটন প্রেস করলেই দেখবেন যে ক্যালকুলেটরে কিছু একটা লেখা ওঠে, ওটা কি? লিকুইড ক্রিস্টাল বেসিক্যালি। হ্যাঁ, ঘড়িতেও পাওয়া যায় এটা। তারপরে টিভি রিমোটে থাকে এটা। একজন বলছে রসায়নে অটোপাস চাই, আর ভাল লাগে না। শোনো, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, এটা একটা হচ্ছে রোগ। হ্যাঁ, ভাল লাগে না একটা বিশাল বড়, মানে কি বল, রোগ বলছি না, রোগ বলা ঠিক না আসলে, ভাল লাগে না হচ্ছে কাইন্ড অফ একটা, মানে ফোবিয়া টাইপের জিনিসপত্র, কোনো কিছুর প্রতি ভয় আর কি। ভালো লাগে না, এটা দুই ধরনের হইতে পারে। মানুষজন হতাশ দুই ভাবে, একটা হচ্ছে আজাইরা হতাশ, একটা হচ্ছে সত্যি সত্যি হতাশ। আমরা হচ্ছে আজাইরা হতাশ, আজাইরা হতাশ বলে আমাদের ভালো লাগে না। কেন আজেরা হতাশ বলে ভাল লাগে না? তোমরা একটু, আমি কিছু জিনিস বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো, এখন রাত্রেবেলা কি খাবা তুমি, সেটা তোমার টেনশন করা লাগতেছে, রান্না কি হবে বা নিজে রান্না করে খাবে, এরকম কিছু আছে? হ্যাঁ, কণিকা বলছে মনের তরিতৃণাত্মকে তুই মুখস্থ করবো। তরিতৃণাত্মকে তো মুখস্থ করতে হইবে। ফাবলিহা জুবাইদ আলম বলছে যে লিথিয়ামের ফার্স্ট আয়নীকরণ শক্তি 520, কিন্তু ম্যাগনেসিয়ামের ফার্স্ট আয়নাইজেশন যে 738, এই দুটো কাছাকাছি কেমনে? এই দুটো একদম যে কাছাকাছি তা না, ঠিক আছে? কম্পারেটিভলি অন্য যে আয়ন আছে তাদের তুলনায় চিন্তা করে দেখেন, আর অন্যান্য বৈশিষ্ট্যগুলো কাছাকাছি। হ্যাঁ, যেমন ইলেকট্রোনেগেটিভিটি খুব কাছাকাছি, প্রায় কাছাকাছি মান। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1.2। আলামিন রাফি বলছে রেডনকে কি নিষ্ক্রিয় মৌল হিসেবে সার্টিফাইড না করার কি আছে? জামিলুর রহমান সফল বলছে কি, আচ্ছা যাই হোক, ভালো লাগে না, হতাশা, এই জিনিসগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সত্যি সত্যি হতাশা, একটা হচ্ছে আজেরা হতাশা। তোমাদের মধ্যে ওই যে অনেকেই কমেন্ট করছে, না ভাই আমার রাত্রে কি খাওয়া লাগবে ঠিক করা লাগতেছে না। তোমার এখন হঠাৎ করে শীতকাল আসছে, শীতের জামা পরা লাগবে, তো শীতের জামা পরা লাগবে, এই শীতের জামা কি তোমার নিজের কেনা লাগবে, নিজের টাকা ইনকাম করে কেনা লাগবে, না তোমার আব্বা আম্মা ব্যবস্থা করে রাখছে তোমার জন্য? এটা অ্যান্সার দাও তো। হ্যাঁ, লাফিফা আক্তার বলছে পর্যায় সারণীর ব্যতিক্রমটা ভালো করে বুঝাই দেন, দিব না। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু কথা বলি, আমরা গল্প করি আগে, দেখো। অ্যাভেঞ্জার্স প্যারাডক্সিমন বলছে রসায়নে সিকিউ করাবেন না? করাবো, তো আগে পড়াশোনা করে নিই, সিকিউ পরে করব। এত তাড়াহুড়ো কিছু, আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে পড়াশোনা করি, আমাদের পরীক্ষা তো অনেক সামনে। আমি যেটা বলছি সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? মা বাবা করে রাখে, একজন বলছে বাপের হোটেলে বসে বসে খায়, নো চিন্তা ডু ফুর্তি, বাবা মা ব্যবস্থা করে রাখছে। ওকে, সো ব্যাপারটা হচ্ছে আপনার সাথে কম্পিটিশন করছে, এরকম এসএসসি পরীক্ষা দিবে, এরকম যায় দেখেন, এরকম অনেক ছেলে পেলে আছে যারা কিনা এখন রাস্তায় টোকায়, যেখানে রাস্তায় জিনিসপত্র কুড়ায় নিয়ে গিয়ে বাসায় নিয়ে দোকানে বিক্রি করে তারপরে বাসায় টাকা পয়সা ইনকাম করে দিচ্ছে, সেই ছেলেটাও কিন্তু পড়াশোনা করছে। বাবার সাথে ধান খেতে কাজ করছে, সেই ছেলেটাও পড়াশোনা করছে, ঠিক আছে? রিক্সা চালায়, হ্যাঁ, ইট ভাঙে, এরকম ছেলেপেলেরা আপনাদের মতো পড়াশোনা করে। ওই ছেলেপেলেগুলোর কিন্তু আপনাদের মধ্যে এরকম 950 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্স করার সৌভাগ্য হচ্ছে না। আমি আশিকুর রহমান ভাই, সায়েম ভাইয়া বা কি যেন সজন চক্রবর্তী স্যার বা বিখ্যাত বিখ্যাত স্যারদের ক্লাস করার সুযোগ হচ্ছে না। হ্যাঁ, কেন হচ্ছে না? তারা হচ্ছে নিজেরা নিজের জীবিকার জন্য নিজে কাজ করছে, নিজে টেনশন করছে নিজে। আপনি ঘরে বসে আছেন, আপনার খাবার রেডি, হ্যাঁ, আপনার জামা কাপড় রেডি, আপনার ইন্টারনেট বিল রেডি, আপনার মোবাইলের বিল রেডি, হ্যাঁ, আপনি মোবাইল চালাচ্ছেন, আপনার মোবাইল কিনে দিচ্ছে, আপনার ল্যাপটপ কিনে দিচ্ছে,
এই জিনিসগুলো ওই পোলাপানগুলোর নাই, ওই মানুষগুলোর নাই। ওরা কোত্থেকে পাবে? ওরা এসএসসি ক্র্যাশ প্রোগ্রামে ক্লাসও করতে পারতেছে না, বাট তারপরেও কিন্তু দেখেন তারা কিন্তু দেখবেন আপনাদের মতো এ প্লাস পাবে। হ্যাঁ, তারা কিন্তু আপনাদের মতো সুযোগ না পেয়ে প্লাস পাবে। সো আলটিমেটলি আপনি চিন্তা করেন এখন যে আপনি কি করছেন, আপনার ভালো লাগতেছে না, কেন লাগতেছে না? আপনি বাসা থেকে বেরোলে হাইটা কোনোদিন যাইতে বলে আব্বা যে এখান থেকে হাইটা ধরা তুমি আসো যেখানে আসো তোমার বাসা থেকে যেখানে 10 টাকা অটো রিক্সা ভাড়া, তোমার বাপ কোনোদিন বলবে হাইটে যা? তুমি জিজ্ঞেস করে দেখো তো তোমার আব্বাকে, তোমার আব্বা স্কুলে পড়াশোনা করার সময় কি করছে? হাইটা হাইটা স্কুলে গেছে, ঠিক আছে? এক বেলা খায়, দুই বেলা না খায় থাকছে। তোমার মতো মোবাইল ইউজ করতে পারে না, তোমার মতো ফ্যানের বাতাসে পড়াশোনা করতে পারে না। রাতের বেলা মোমবাতিও কি ওই যে কেরোসিন দিয়ে হচ্ছে হারিকেন জ্বালায়, তো হারিকেন জ্বালায় পড়াশোনা করছে। হ্যাঁ, 7-8 ভাই বোন মিলে একসাথে পড়াশোনা করছে। আর তুমি, তোমার জন্য আলাদা একটা রুম আছে, কারো কারো রুমে এসি আছে, ফ্যান চলে, মোবাইল আছে, ল্যাপটপ আছে। হ্যাঁ, কি যে একটা একাকার অবস্থা। এক একজনের রুমের ভিতরে ঢুকলে দেখা যাবে 3-4 লাখ টাকার জিনিসপত্র রুমের ভিতরে আছে। যাই দেখো যে তোমার মতো একজন ওই যে ফুটপাতে একটা ওই কালো পলিথিন দিয়ে একটা ছাপড়া ঘরের মতো বানায়, সেখানে যে পড়াশোনা করছে, ঘরে বাইচে আছে। তো জিনিসগুলো দেখবা, আশপাশে দেখবা, চিন্তা করবা, তাইলে বুঝবো যে আলটিমেটলি তুমি কোথায় আছো আর সে কোথায় আছে, তোমার সাথে কার কি হচ্ছে। হ্যাঁ, তো আমি যখন পড়াশোনা করছি, আমি কিন্তু স্কুল যে যখন এসএসসি পরীক্ষায় পড়াশোনা করছি তোমাদের মতন, আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে করতাম ফজরের নামাজের সময়, ফজর নামাজ পড়তাম, পরে হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে ম্যাথ টিচারের কাছে ম্যাথ পড়তে যেতাম। সেখান থেকে 1 কিলোমিটার হেঁটে আমার স্কুলে যেতাম, স্কুলে গিয়ে ক্লাস করতাম। স্কুল শেষ হওয়ার পরে কোনোদিন আব্বা স্কুলের হেডমাস্টার ছিল, আমার স্কুলের হেডমাস্টার। কোনোদিন আব্বার সাথে হেঁটে মানে হেঁটে হেঁটেও বাসায় আসছি, কোনোদিন আব্বার সাথে রিক্সা আসছে। আব্বা যদি স্কুলের হেডমাস্টার যেহেতু অনেক কাজ থেকে আসতে দেরি করতো, আমরা নিজেরা, আমি আমার ছোট ভাই, আমরা দুজন হেঁটে হেঁটে বাসায় চলে আসতাম। তো কষ্ট করে পড়াশোনা করছি। হ্যাঁ, করে এত দূর আসছি। তো তোমাদের এই যে তোমরা যে এত এত সুযোগ পাচ্ছ, সুযোগগুলো কাজে লাগাও, কাজে লাগাইতে হবে, অনেক সামনে যেতে হবে। তো তোমরা আসলে কষ্ট ছাড়া অনেক কিছু পেয়ে যাও, তো তাই আমার এখনো মনে আছে আমরা এক ঈদে জামা কাপড় দিলে আব্বা আরেক ঈদে দিতে পারতো না, ঠিক আছে? একটা খাতা চাইলে বা আব্বা খাতা লাগবে বলছে, আগে এটা শেষ কর, শেষ করার পরে প্রমাণ দিতেছে আব্বার কাছে যে আব্বা খাতা শেষ, দেখছে, দেখার পরে তারপরে নতুন করে খাতা কিনে এনে দিছে। তো সুবর্ণা আবেদিন বলছে যে ঠিক আছে, ওইটা পরে অ্যান্সার দিব না। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা এখন তোমার বাসায় খাতার অভাব নেই, একটা খাতা লিখে আরেকটা খাতা ধুম করে ফেলাই দিচ্ছ, কই ফেলাই দিচ্ছ কোনো হিসাব নাই, ঠিক আছে? বই খাতাপত্র যত লাগে সব কিনে এনে দেয়। আমরা একটা বই পাইতাম স্কুল থেকে, ওই বই দিয়ে পড়াশোনা করছি, আমাদের গাইডও কিনে দিতে পারে নাই। যতটুকু পারছে ততটুকু দিয়ে পড়াশোনা করছি, করে করে এত দূর আসছি। আমি এসএসসি পরীক্ষায় আমাদের চ্যাপ্টার ছিল কয়টা, 16টা মনে ছিল, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কতটা ছিল, 16টা ছিল, আমি মাত্র 12টা চ্যাপ্টার করে প্লাস পাইছি। এবং ঢাকায় আসার পরে যখন দেখলাম আমি হচ্ছে পারতেছি না আর কিছু, আমি কলেজের পরীক্ষা ফেল করছি 2 বার। আমি কলেজে ম্যাথ পরীক্ষায় ফেল করছি, ম্যাথমেটিক্সে ফেল করছি, আমি হচ্ছে ইংলিশে ফেল করছি, আমি ফিজিক্সে ফেল করছি। এই সবগুলা ফেল করা সাবজেক্টে কলেজে ফেল করার পরে দেন হচ্ছে আমি আস্তে আস্তে পড়াশোনা করতে 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 আজকে এত দূর আসছি। হ্যাঁ, তো এটা মনে রাখবেন যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস বলে না, আসলে আমরা সত্যি সত্যি ফেল করা যারা পাবলিক তারাই হচ্ছে ভালো করে সবসময়। তো তার হচ্ছে একটা ধারণা থাকে ফেল করছে জীবনে, কষ্ট করছে, তারপরে তো কষ্ট করে না, আপনাদের কষ্টের অবস্থা তো নাই আসলে। আপনি ওই যে ইন্টারনেট ব্যবহার করে এখন ঘরে বসে অনলাইন ক্লাস করতে পারতেছেন, এই জিনিস তো সবার কপালে জুটে না, সবাই তো আপনার মতো সৌভাগ্যবান না, তাই না? আপনাদের ভালো না লাগার কোনো কারণ দেখি না। আচ্ছা, অনেকে একজন প্রশ্ন করছে চরিত্রাত্মকতা বাইর করে কেমন? চরিত্রাত্মকতা বাইর করে পাউলি পাউলির স্কেল থেকে বাইর করে, পাউলির স্কেলে চরিত্রাত্মকতা বাইর করে, এটা হিসাব করছে, হিসাব করে আগে যেটা করছে হাইড্রোজেনের চরিত্রাত্মকতা বাইর করছে, হাইড্রোজেনের রেসপেক্টে বাকিগুলা করছে। ওকে, সো আপনাদের যদি পর্যায় সারণী নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর আমি দিব। কিছু কিছু কথা আমাদের বড়, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বলতো, আমাদের বাবারা চাচারা বলতো যে কি, সবুরে মেওয়া ফলে, কষ্ট করলে কেষ্ট মিলে। হ্যাঁ, তো কষ্ট করতে হবে, নাহলে কেষ্ট মিলবে না, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে মেওয়া ফলবে, মানে ভালো কিছু পাবেন, নাহলে পাবেন না। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো পর্যায় সারণী নিয়ে কোনো কোশ্চেন থাকে তাড়াতাড়ি কোশ্চেন করতে হবে। হ্যাঁ,
বেশি সুবিধা পেলে মানুষের হতাশা বাড়ি যায়, এজন্য বেশি সুবিধা পাওয়া যায় না। প্যারাচুম্বকত্ব কি? প্যারাচুম্বকত্ব হচ্ছে যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন থাকবে তখন তারা ম্যাগনেটের প্রতি একটা ইফেক্ট দেখাবে, হ্যাঁ, কারণ তার ভিতরে একটা নেট রেজাল্টেন্ট চৌম্বক ধর্ম থাকবে। যেমন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আপনারা পড়ছেন, বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, তো এরকম ম্যাগনেটিক একটা ইফেক্ট থাকবে, সে ম্যাগনেটিক ইফেক্ট থাকলে সেটা ম্যাগনেটের প্রতি একটা ইফেক্ট দেখাবে বলতে চৌম্বক ধর্ম প্রদর্শন করবে, এই ধরনের বস্তুকে প্যারাম্যাগনেটিক বলা হয়। আর ডায়াম্যাগনেটিক মানে জোড়া ইলেকট্রন থাকবে যাদের, তারা ডায়াম্যাগনেটিক। যেমন পর্যায় সারণীর যে গ্রুপ 1 এর এলিমেন্টের বাইরের শক্তি স্তরে একটা বিজোড় ইলেকট্রন থাকে, তাই তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কিন্তু গ্রুপ 2 এর বাইরের শক্তি স্তরে জোড়া ইলেকট্রন, তাই তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। হ্যাঁ, আচ্ছা, আলামিন সাব্বির বলছে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন? আচ্ছা, এটা ব্যাখ্যা কি আছে পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস কেন? তো শুরুতে পর্যায় সারণী যেটা করা হয়েছিল, আপনারা যদি পর্যায় সারণীর দিকে তাকান, পর্যায় সারণীতে শুরুতে যেটা করা হয়েছিল, ম্যান্ডেলিভ যেটা করছিল তাদেরকে পারমাণবিক ভরের সাপেক্ষে সাজাইছিল। পরে এসে ম্যান্ডেলিভের পর্যায় সারণীতে প্রবলেম দেখা দিল, কারো কারো পারমাণবিক ভর কম, বাট তারপরে সে পরে অবস্থান পায়, কারো পারমাণবিক ভর বেশি, তারপরে আগে অবস্থান পায়। তারপরে সে মস্ত বললো যে না, পারমাণবিক সংখ্যা দিয়ে করতে। তো পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যার পর আসলে ইলেকট্রন, এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কোন একটা মূলের অবস্থান আমরা বের করতে পারি, সে মূলটা কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে, এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলটার যোজনীগত সেটাও বের করা যায়। যেমন গ্রুপ 1 এর যোজনী 1, তাদের বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, তাই তো সেম ভাবে তাদের জারণ সংখ্যা বের করা যায়। তারা কি আয়নিক যৌগ গঠন করবে না সমযোজী যৌগ গঠন করবে, সেটাও বের করা যায়। তো এই যে ব্যাপারগুলা, দ্যাট ইজ ওয়াই বলা হচ্ছে যে আপনার এই পর্যায় সারণী হচ্ছে, পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আশা করি অ্যান্সার পাইছেন। শুভ জয়তী রয় বলছে আর্গন আর ক্যালসিয়ামের ভর সংখ্যা একই কেন? আচ্ছা, ভর সংখ্যার ব্যাপারটা কমপ্লিটলি ডিপেন্ড করে প্রোটন আর নিউট্রনের টোটাল মাসের উপরে, হ্যাঁ, তো সেটার উপরে ভিত্তি করে হইতে পারে। জেসমিন রহমান তাহলে আবার উচ্চ কোথায়, মানে বুঝি নাই। কি একদিন বলছে যখন এরকম স্পিচ শুনি তখন বলি যে আজকে অনেক পড়বো, কিন্তু তার একটু পর সব স্পিচ হাওয়া হয়ে যায়। হ্যাঁ, এটাই স্বাভাবিক, হাওয়া হয়ে যাবে, কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে, ভেবে পড়াশোনা করতে হবে। আচ্ছা, সুবর্ণা আবেদিন বলছে মুক্তজোড় ইলেকট্রন কেমনে বাইর করবেন? আচ্ছা, অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? তাড়াতাড়ি কমেন্ট করেন, অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? অ্যামোনিয়াতে মুক্তজোড়া ইলেকট্রন কয়টা? অ্যামোনিয়াতে মুক্তজোড়া ইলেকট্রন কয়টা? অ্যামোনিয়াতে মুক্তজোড়া ইলেকট্রন কয়টা? তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, বলতে হবে। অ্যামোনিয়ার মুক্তজোড়া ইলেকট্রন কয়টা? আচ্ছা দেখেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2 2px1 2py1 2pz1। এখন দেখেন নাইট্রোজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন 5টা। নাইট্রোজেন অ্যামোনিয়া গঠন করছে যখন, তখন হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ধন করছে কয়টা? অনেকে বলছে 3টা, কে বলছে 5টা। বাপরে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন হচ্ছে কয়টা? দেখেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন হচ্ছে 3টা। একটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন? তাড়াতাড়ি 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 বলছি। মুক্তজোড়া কি? আশিস রহমান বলছি বলছি, ধৈর্য। ফারহানা দিলশাদ বলছে 0টা। ওটনাকা মৃন বলছে জানি, ও ও ও মানে কি জানি না। তাজরিন সুলতানা বলছে 3টা। নিয়াজ খান বলছে কেমনে বাইর করে এগুলা? শিশির আকরিক কি? সীসার আকরিক কি হবে? সীসা, লেডের আকরিক হয়তো। মুক্তজোড়া একটা। সাফা জহির বলছে মুক্তজোড়া একটা। ব্রিলিয়ান্ট। আমাদের এরকম ছাত্রছাত্রী চাই যারা কিনা দিন করে অ্যান্সার দিয়ে দিবে। আবু রায়হান বলছে একটা, কংগ্রেচুলেশনস। অচেনা নদী বলছে একটা। আচ্ছা যাই হোক, এখন বলেন আমাকে একটা বন্ধনে কয়টা ইলেকট্রন? অনেকেই কমেন্ট করছে 2টা। সো মনে রাখবেন একটা বন্ধনে 2টা ইলেকট্রন। এই যে 2টা ইলেকট্রন দিলাম এখানে, একটা দিলাম ডট, একটা দিলাম ক্রস। ডট ক্রস দেওয়ার পেছনে কারণ কি? ডট ক্রস দেওয়ার পেছনে কারণ হচ্ছে ডটটা কার ইলেকট্রন? ডটটা হচ্ছে ধরেন বললাম এটা দিছে হাইড্রোজেন, আর ক্রসটা দিছে নাইট্রোজেন, কারণ সমযোজী বন্ধনে দুজনে একটা একটা করে ইলেকট্রন দেয়। সিমিলারলি এখানে একটা ডট, এখানে একটা ক্রস, এখানে একটা ডট, এখানে একটা ক্রস। তাহলে এখন আমাকে বলেন নাইট্রোজেনের যে 3টা ইলেকট্রন, নাইট্রোজেন তার ক্রস ইলেকট্রন দিল একটা, 2টা, 3টা। তো নাইট্রোজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন ছিল কয়টা? 5টা। বাট সে বন্ধনে দিছে কয়টা? 3টা। বাকি রইল কয়টা? 2টা। এই 2টাই তার মুক্ত জোড়া। জোড়া মানে 2টা, তাহলে এই হচ্ছে একটা মুক্ত জোড়া, একটি মুক্ত জোড়া, মানে এটাকে আমরা বলবো লোন পেয়ার। আর এই যে এদেরকে বলা হবে বন্ড পেয়ার, যাদেরকে গোল্লা দিলাম, এরা হচ্ছে বন্ড পেয়ার বা বন্ধন জোড়া। এরা হচ্ছে বন্ড পেয়ার বা বন্ধন জোড়া। তাহলে সবাই কি বুঝতে পারছেন?
সবাই বুঝছেন? তাহসিন আরাফাত দুইটা কইতেছে কেন ভাই? দুইটা ইলেকট্রন মানে এক জোড়া, তাহলে মুক্ত জোড়াই তো বলতেছি, লোন পেয়ার, পেয়ার মানে তো কি দুইটা। তাহলে পারুল আক্তার বলছে জি স্যার, স্যার এর চেয়ে ইজি টেকনিক আছে কি? ইজি টেকনিক তো আসলে আমার জানা নাই। সাফা জহির বলছে জি ভাইয়া। অনিন্দিতা পল বলছে স্যার আবার বলেন। আচ্ছা আবার বলছি, নাইট্রোজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন 5টা, সে বন্ধনে দিছে 3টা, বাকি রইল 2টা, 2টা মানে এক জোড়া, এই 2টা হচ্ছে লোন পেয়ার, কারণ তারা বন্ধনে অংশগ্রহণ করে নাই। ওকে, সো আমরা অনেকের অ্যানসার পাইছি, অনেকে বলছে জি ভাই আমরা বুঝতে পারছি। তাহলে এবার আসেন আমরা যদি পানির কথা বলি, H2O, H2O এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করেন, অক্সিজেনের কয়টা ইলেকট্রন হচ্ছে 8টা, তাহলে 1s2 2s2 2px2 2py2 2py1 2pz1। এখন দেখেন নাইট্রোজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন কয়টা, অক্সিজেনের বাইরের শক্তিশালী ইলেকট্রন কয়টা? অক্সিজেনের বাইরের ইলেকট্রন হচ্ছে 6টা। এখন অক্সিজেন কি করে পানি হাইড্রোজেনের সাথে বন্ধন করছে কয়টা? 2টা। প্রতি বন্ধনে কয়টা ইলেকট্রন? 2টা। একটা ডট দিলাম, একটা ক্রস দিলাম, একটা ডট একটা ক্রস। ডটটা ধরে নিলাম হাইড্রোজেন দিচ্ছে, এই ডটটা হাইড্রোজেন দিচ্ছে, বাট ক্রসটা দিচ্ছে হচ্ছে কি অক্সিজেন, ক্রস দিচ্ছে হচ্ছে অক্সিজেন। তাহলে ডট দিচ্ছে হাইড্রোজেন, ক্রস দিচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন কয়টা ক্রস মানে 2টা ইলেকট্রন দিচ্ছে, 2টা ইলেকট্রনের মধ্যে ক্রস ইলেকট্রনটা বললাম হচ্ছে অক্সিজেনের। তাইলে এখানে দেখেন যে অক্সিজেনের হলো 2টা ইলেকট্রন অক্সিজেন এখানে দিচ্ছে, অক্সিজেন যদি 2টা দিয়ে থাকে তাহলে বন্ধনে দিয়ে দিচ্ছে 2টা, তাহলে বাকি হলো কয়টা? 4টা হলো বাকি। তাহলে 4টা মানে কয় জোড়া? 4টা মানে কয় পেয়ার? 2 পেয়ার। এরা কি বন্ধনে অংশগ্রহণ করছে? জি না, করে নাই, তাহলে 2 লোন পেয়ার। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে কি হইলে, অক্সিজেনের ক্ষেত্রে হইলে হচ্ছে পানিতে অক্সিজেনের মুক্ত জোড়া কয়টা? পানিতে অক্সিজেন মুক্ত জোড়া 2টা, তাই পানি লেখার পরে H2O লেখার পরে দেখবেন এরকম করে 2টা 4টা ইলেকট্রন দেওয়া এবং বলে 2টা জোড়া আছে এখানে। কি জোড়া? মুক্ত জোড়া। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন 2 জোড়া। ওকে, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি 2 জোড়া 2 জোড়া 2 জোড়া। ফাইন, সবাই বুঝতে পারছে দেখি, ব্রিলিয়ান্ট ছেলে পেলে সব। 4টা ইলেকট্রন রানা, রানা আশিক, কিন্তু জোড়া হচ্ছে 2টা। অচেনা নদী, নদী তো অচেনা না, বাংলাদেশে অনেক নদী চেনা। ভাইয়া পর্যায় সারণীর অম্লত্ব ক্ষারকত্ব বিষয়টা বুঝলে ভালো হয়, মাহমুদুল হাসান লিখন। আচ্ছা, আমি যদি সোডিয়ামের কথা বলি, দেখেন গ্রুপ 1 সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি বানায়? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বানায়, প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাই এদেরকে বলা হয় কি ক্ষার ধাতু, বা কারণ এটা হচ্ছে একটা অ্যালকালি বা ক্ষার। যেসব ধাতু হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে বা অ্যালকালি উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে ক্ষার ধাতু। এবং তাদের অক্সাইডকে বলা হয় কি ক্ষারধর্মী অক্সাইড। কেন? সোডিয়ামের অক্সাইড যদি হয়, দেখেন সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড কি করতে পারে? সোডিয়াম অক্সাইড হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন বানাতে পারে। তাহলে এটাও যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বানাতে পারে, তাহলে সোডিয়াম অক্সাইডকে আমি কি অক্সাইড বলতে পারি? ক্ষারধর্মী অক্সাইড বলতে পারি। এবার দেখেন আমি যদি কার্বন ডাই অক্সাইডের কথা বলি, কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি বানায়? দেখেন কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড বানায়, H2CO3। তাহলে কার্বনিক অ্যাসিড যদি বানায় তাহলে বলা যায় কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। তাহলে পর্যায় সারণী যত, এই যে ধরেন পর্যায় সারণী যে এরকম, যদি রাফলি একটা ছবি আঁকানোর চেষ্টা করি আর কি আপনাদের জন্য, এই হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীর মাঝখানে এখানে অ্যাক্টিনাইট সিরিজ, এই হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। তাহলে এরা যারা আছে, এই যে এরা, এরা হচ্ছে কি? এরা হচ্ছে আপনার ক্ষারধর্মী ধাতু বা অ্যালকালাইন, আর এদের অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। আর এই অ্যাসিডিক এবং অ্যালকালির মাঝখানে যারা, তাদেরকে বলা হচ্ছে কি? তাদেরকে বলা হচ্ছে যে উভধর্মী বা অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক কি? সহজ কথায় মনে রাখবেন, ধাতুর অক্সাইড হচ্ছে বা মেটাল অক্সাইড হচ্ছে অম্ল, অক্ষারধর্মী বা অ্যালকালাইন। আর অধাতুর অক্সাইড সেটা হচ্ছে অম্লধর্মী। আর কিছু আছে উভধর্মী বা অ্যামফোটেরিক বা অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক অক্সাইড যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড কে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড কে স্টিন অক্সাইড। এরা হচ্ছে অ্যামফোটেরিক বা উভধর্মী অক্সাইড। তার মানে এরা অ্যাসিড এবং ক্ষার দুইটার সাথে বিক্রিয়া করতে পারে, তাই তাদেরকে অ্যামফোটেরিক অক্সাইড বলা হয়। ঠিক আছে,
তো এবার দেখি আর কার কি অ্যান্সার আছে, খারাপ অম্লক তো বুঝাই দিলাম। আর কার কি প্রবলেম আছে বা কোশ্চেন আছে বলেন, কুইকলি কোশ্চেন করতে হবে। সিরাজুম মুনিরা বলছে পর্যবেক্ষণের ধাতু আর অধাতু গুলা দেখা দিল তো। আমরা পর্যবেক্ষণের একটা কালারফুল ছবি দেখেছি, কালারফুল ছবিতে সর্ববামে যারা অবস্থান করে তারা ধাতু, সর্বডানে যারা অবস্থান করে তারা অধাতু, মাঝখানে যারা অবস্থান করে তারা অপধাতু। ডি ব্লক বা ট্রানজিশন মেটাল বা হচ্ছে আপনার যারা কিনা হচ্ছে অ্যাক্টিনের ল্যান্থেনের তারা ম্যাক্সিমাম ধাতু। আরেকটা জিনিস মনে রাখবেন, যার নামের শেষে আছে আম সেই ধাতু, যার নামের শেষে আম, সোডিয়াম, ক্যালসিয়াম, দেন লেড মানে প্লাম্বাম, আয়রন মানে ফেরাম। সো যাদের নামের শেষে ল্যাটিন নামের শেষে আম আছে তারাই সব ধাতু। তাহলে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের অ্যান্সার মনে পাইছেন, আম থাকলে ধাতু, আম না থাকলে ধাতু এরকম কেডা আছে কোন দেখি? আম না থাকলে ধাতু হয় এরকম কে আছে বলেন, তাড়াতাড়ি কমেন্ট করেন। পটাশিয়াম মানে ক্যালিয়াম। এমডি হাসান বলছে ভাই ভর সংখ্যা কেমনে মনে রাখেন? ভর সংখ্যা আমি মনে রাখতে পারি না। ওকে, একজন বলছে ভাই নিঃস্ব গ্যাস কেন এক পরমাণু হয়? কারণ হচ্ছে দেখেন নিঃস্ব গ্যাস হিলিয়াম, হিলিয়ামের বাইরের শক্তি হচ্ছে সম্পূর্ণ পূর্ণ, বিজোড় ইলেকট্রন নাই, তাহলে সে তো অন্য কারোর সাথে বন্ধন করে হিলিয়াম 2 বানাতে পারে না। যেমন হাইড্রোজেন, এটা কিন্তু হয় না। হ্যাঁ, যেমন হাইড্রোজেন H2 হয় কেমনে? কজ একটা হাইড্রোজেনের 1s1 ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের 1s1। তো রাসায়নিক বন্ধন হয় কেন? তারা হচ্ছে নিঃস্বমূল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তাই হয়। যেমন দেখো দুইটা হাইড্রোজেন একসাথে হলে H2 হয়, H2 তে কিন্তু ইলেকট্রন কয়টা? এখানে একটা এখানে একটা, দুইটা মিলে দুইটা ইলেকট্রন, দুটি ইলেকট্রন। তো দুটি ইলেকট্রন মানে কিন্তু দেখেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের মতো, তাই হচ্ছে এটা হয়। হাইড্রোজেন ধাতু না বাবা, হাইড্রোজেন অধাতু। জিঙ্ক, একজন বলছে জিঙ্ক আছে পাইছি, হাইড্রোজেন তো অধাতু, হাইড্রোজেন তো ধাতু না। কপারের কিন্তু ল্যাটিন নাম কাপ্রাম। জহিরুল ইসলাম পারেন বলেন দেখি, হাইড্রোজেন তো অধাতু। আমি যেটা বলছি আসলে ভুল বলছি, মেবি ভুল বলছি কিনা। পর্যবেক্ষণের বামে যারা অবস্থান করে তারা সবাই ধাতু, ডানে যারা অবস্থান করে তারা হচ্ছে অধাতু, মাঝখানে যারা অবস্থান করে তারা অপধাতু। পর্যায় সারণীতে আয়নের সক্রিয়তা কিভাবে বোঝা যায়? আয়নের সক্রিয়তা পর্যায় সারণী থেকে বোঝা যাওয়ার উপায় নেই। হাইড্রোজেন কেন ফার্স্ট গ্রুপ, এটার ব্যাখ্যা গত ক্লাসে দিয়েছে, আপনি গত ক্লাসের ভিডিওটা দেখবেন। হ্যাঁ, তাহলে অ্যান্সার পাবেন। টিন মানে স্ট্যানাম, আয়রন মানে ফেরাম, স্টিবিয়াম, ফেরাম ফেরাম ফেরাম। বলছি নিঃস্ব গ্যাসে কেন এক পরমাণু বলা হয়? অ্যান্সার দিছি ভাইয়া। ধনন কি ধনরঞ্জন রয় অ্যান্সার দিছি। সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম। আচ্ছা, কত কত গ্রুপ এক্স্যাক্টলি তো এখন বলতে পারতেছি না, আমার দেখা বলা লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি বলতে পারতেছি না। গ্রুপ 1, গ্রুপ 2, দেন গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত সবাই ধাতু। তারপরে গ্রুপ 13 তে ধাতু আছে, গ্রুপ 14 তে আছে, গ্রুপ 15 তে আছে, গ্রুপ 16 তেও আছে। সিলভার তো আর্জেন্টাম ভাই, গোল্ড মানে অরাম, এইইউ, তাই নাম হচ্ছে অরাম থেকে এইইউ আসছে। হ্যাঁ, সো গ্রুপ সদস্য একদম সহজে মনে রাখবেন, গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ হচ্ছে আপনার 12 পর্যন্ত সব ধাতু, ম্যাক্সিমামই ধাতু। তার মধ্যে হাইড্রোজেন ব্যাট হচ্ছে বদমাইশ। উভধর্মী মৌল বলে কিছু নেই, তারা হচ্ছে ধাতু অধাতু দুইটার বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকে অপধাতু বলা হয়। তারপরে কার কি প্রশ্ন আছে বলেন। তারপরে গ্রুপ 13 তে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। গ্রুপ 14 তে হচ্ছে আপনাদের জন্য স্ট্যানাম, প্লাম্বাম বা লেড। আর গ্রুপ 15 তে হচ্ছে বিসমাথ। বিসমাথ হচ্ছে দেখেন আম নাই, তারপরে ধাতু, বিআই। তারপরে এমসি মস্কোলিয়াম, সেটা নাম আছে। নিকেল, নিকেলে কিন্তু দেখেন ওখানে কিন্তু ইয়ে নাই, আম নাই। কোবাল্ট, কোবাল্টে কিন্তু আম নাই, তারপরে কিন্তু সেটা হচ্ছে আপনার ইয়ে কি বলে, আরে ইয়ে ধাতু, ধাতু। আচ্ছা, একদম হচ্ছে গ্যালিয়াম কি ধাতু? হ্যাঁ, গ্যালিয়াম ধাতু। গ্যালিয়াম ধাতু হলেও তার বয়লিং পয়েন্ট খুব কম, সরি মেল্টিং পয়েন্ট খুব কম, 27°C গ্যালিয়ামের। এই জন্য গ্যালিয়ামের চামচ বানায় পানিতে ডুবলে লিকুইড হয়ে যায়, আবার উঠলে শক্ত হয়ে যায়। হাইড্রোজেনকে দুষ্টু মূল্য কেন বলে পড়াইছি গত ক্লাসে, কজ এটার অবস্থান গ্রুপ 1 এও হতে পারে, গ্রুপ 17 তে হতে পারে। তারা কেন 1 এর স্থান দিচ্ছে? কারণ তার ম্যাক্সিমাম বৈশিষ্ট্য 1 এর সাথে মিলে, তাই তার বৈশিষ্ট্য 1, 17 দুইটার সাথে মিলে দেখে তারা দুষ্টু মূল্য বলে, রুগ এলিমেন্ট বলে।
একজন বলছে আয়নিক ব্যাসার্ধের ক্রম, আয়নিক ব্যাসার্ধের ক্রম কেমনে বোঝাবো? উপর থেকে নিচে গেলে আয়নের ক্রম, আচ্ছা আয়নের ব্যাসার্ধ বের করার একটা সিস্টেম শিখাই দেই। আপনারা কুলম্বিক ফোর্স করছেন, এফসি সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। তো চার্জের গুণফলের মান যত বেশি কুলম্বিক ফোর্সের মান তত বেশি, কুলম্বিক ফোর্সের মান যত বেশি আকার তত ছোট। এখন দেখেন সোডিয়াম প্লাস আর যদি অ্যালুমিনিয়াম 3+ এর কথা আমরা বলি, সোডিয়াম প্লাসে দেখেন প্রোটন সংখ্যা 11, অ্যালুমিনিয়াম 3+ এর প্রোটন সংখ্যা 13। সোডিয়ামের প্রোটন সংখ্যা কয়টা? সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, কিন্তু সোডিয়াম প্লাসে ইলেকট্রন সংখ্যা কয়টা? সোডিয়াম প্লাসে ইলেকট্রন সংখ্যা 10টা। তাহলে অ্যালুমিনিয়াম প্রোটন কয়টা আর হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন কয়টা? তাড়াতাড়ি কমেন্ট করেন দেখি, তুমি কমেন্ট দেখি, তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট দেখি আমি। তাড়াতাড়ি কমেন্ট করেন, তাড়াতাড়ি কমেন্ট করেন, আমার দেখতে হবে টাংস্টেন ধাতু কিনা। আমি কমেন্ট করতেছি আপনাদের। টাংস্টেন কি ধাতু কিনা? হ্যাঁ টাংস্টেন ধাতু, অবশ্যই ধাতু টাংস্টেন। টাংস্টেনের ফিলামেন্ট ইউজ করে না বাল্বের মধ্যে। একজন বলছে 13টা 10টা, আসমা আক্তার বলছে 11টা। না 11টা হবে না, ইলেকট্রন 10টা প্রোটন 13টা। তাহলে ইলেকট্রন 10টা প্রোটন যদি 13টা হয়, প্রোটন 13টা ইলেকট্রন হচ্ছে 10টা। এখন এই প্রোটন আর ইলেকট্রনের গুণফল হচ্ছে 110, এখানে প্রোটন ইলেকট্রনের গুণফল হচ্ছে 130। তাহলে এই যে Q1 Q2 এর গুণফল বুঝতে পারতেছেন কোথায় বেশি? অ্যালুমিনিয়াম 3+ এর জন্য Q1 Q2 এর মান বেশি। তার মানে অ্যাটমিক রেডিয়াস কোথায় কম? যেখানে Q1 Q2 এর মান বেশি, মানে কুলম্বিক ফোর্সের মান বেশি, তার মানে অ্যাটমিক রেডিয়াস অ্যালুমিনিয়াম 3+ ইজ লেস দেন অ্যাটমিক রেডিয়াস অফ সোডিয়াম প্লাস। তো এইভাবে বের করবেন। আমি ক্রোমোটোমো মুখস্থ রাখি না, আমার কাছে ওরকম ভাবে এগুলো কঠিন মানে ঝামেলাপূর্ণ মনে হয়। সহজ উপায় হচ্ছে এইভাবে মনে রাখবেন, Q1 Q2 এর মান হিসাব করবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝে থাকলে কমেন্ট করেন তাড়াতাড়ি, যে বুঝছেন। বুঝলে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, দেরি করে যাবে না। হ্যাঁ বুঝলে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, দেরি করে যাবে না। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার। পারুল আক্তার বলছে বুঝি নাই। আচ্ছা, না বোঝার তেমন কিছু নাই। যেটা করবেন, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা গুণ করবেন। যার প্রোটন আর ইলেকট্রন সংখ্যার গুণফল বেশি তার ক্ষেত্রে কুলম্বিক ফোর্সের মান বেশি। কুলম্বিক ফোর্সের মান বেশি মানে এই প্রোটন, নিউক্লিয়াসের প্রোটন বাইরে শক্তি হচ্ছে ইলেকট্রনের টানবে বেশি। টানার বেশি মানে কি? কাছাকাছি চলে আসবে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে। খুব কাছে চলে আসার মানে তার আকার ছোট হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারিছেন। বুঝতে পারলে তো ভালো, খুব ভালো। শাহিদুর রহমান সিয়াম, আমরা পড়ানোর কথা ছিল পঞ্চম অধ্যায়, কিন্তু আমরা আস্তে আস্তে পড়তেছি। আমি চাইছি ইচ্ছা করে আরেকটা ক্লাস নিতে তোমাদের পর্যায় সারণী নিয়ে। ওকে, তাহলে পর্যায় সারণী নিয়ে যা যা বসছো এখন পর্যন্ত, তাহলে পর্যায় সারণী নিয়ে তোমরা একটা কমেন্ট ফিডব্যাক দাও। পর্যায় সারণী কেমন বুঝলা? আগে যা পড়ছে এখন আর কি পড়ছো, দুইটার মধ্যে পার্থক্য বলো, তাড়াতাড়ি কমেন্ট করো। পর্যায় সারণীতে কালার করে মার্ক করলে মানে কি? আমি বলছি গত ক্লাসে, আপনারা দেখে নিবেন। হ্যাঁ, আগের ক্লাসগুলো রেকর্ড দেখবেন, তাহলে বুঝবেন। একটু আমাদেরকে একটু জানান যে আপনারা তো আগে পর্যায় সারণী পড়ছেন, এখনো পড়লেন, দুইটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? মোফাজ্জল হোসেন বলছে পর্যায় সারণীতে নতুন মৌল কি যুক্ত হবে? হ্যাঁ হইবে, হইবে, প্রচুর মৌল যুক্ত হইবে। একজন বলছে পার্থক্য নাই, একজন বলছে মোটামুটি, একজন বলছে আগের থেকে অনেক বেশি জানতে পারছি স্যার। আম, একজন বলছে আগের থেকে বেশি পড়া হয়েছে, একজন বলছে ভালো বুঝছি, আরেকজন বলছে আজকে আরো জানলাম। নাইট এন্ড ডে, নাইট এন্ড ডে মানে কি ভাই? মোটা মুটি, পারভিন আক্তার বলছে মোটা মুটি। মিফতাহুল জান্নাত তানহা চাই বলছে ভাইয়া তুসি গ্রেট হো। আমি গ্রেট না ভাই, আমার থেকে গ্রেট গ্রেট মানুষজন আছে। তোমাদের অন্য স্যার আমার থেকে অনেক গ্রেট পড়ে, আমি এত ভালো পড়াতে পারি না।
আহনাব বলছে সাইকেল ছেড়ে মোটরসাইকেলে আসলাম, বাট মোটরসাইকেলের স্পিড অনেক বেশি, সাবধানে হ্যাঁ, একটু দেখছি দেখলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে বসবা। ইশতিয়াক নূর বলছে আচ্ছা যাই বলছে বলছে, এটা বলার দরকার নেই। তাহসিন আরাফাত বলছে আপনি কি নোয়াখালী? স্যার না, আমি নোয়াখালী না, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। সবাই বলতেছে ভাই গল্প বলেন গল্প বলেন গল্প বলেন। আচ্ছা আমি গল্প বলবো। তো গল্প বলার ব্যাপারটা হচ্ছে, আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার গল্পটা তোমাদেরকে বলবো। মেডিকেল ভর্তি পরীক্ষার গল্পটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি মেডিকেলের ভর্তি পরীক্ষা দিছিলাম এমনিতেই, আমি জানতাম আমি চান্স পাবো না, তারপর পরীক্ষা দিছিলাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেছি, মেডিকেলের প্রশ্ন আসতো 100টা, টাইম 60 মিনিট, 60 মিনিটে 100টা প্রশ্ন উত্তর দিতে হবে, বিশাল বড় ব্যাপার স্যাপার। আমি 2012 সালে মেডিকেল পরীক্ষা দিছি, তখন হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা মানা ছিল, যে ছোট ক্যালকুলেটর যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় ওইসব ক্যালকুলেটর ইউজ করা যেত শুধু, হ্যাঁ, অন্য ক্যালকুলেটর ইউজ করতে দিত না। তো 2012 সালে এইচএসসি পরীক্ষা দিতে গেছি, আমার টার্গেট হচ্ছে আমি 100টা প্রশ্নে 100টা গোল্লা ভরাট করবো। তোমরা জানো একটা এমসিকিউতে 4টা অপশন থাকে, এ বি সি ডি, 4টা অপশনের মধ্যে একটাই উত্তর হয়, কিন্তু তৎকালীন সময় 2012 সাল পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তর কিন্তু একটা হইতো না, উত্তর হতে একাধিক হলে একাধিক গোলা ভরাট করতে হতো, নাম্বার নাই। আবার কোন কোন ক্ষেত্রে ব্ল্যাঙ্ক, যে উত্তর নাই তার মানে ব্ল্যাঙ্ক রেখে আসতে হবে, হ্যাঁ, উত্তর নেই মানে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, মানে খালি রাখতে হবে অপশন, খালি রাখলে নাম্বার নিলে নাম্বার নেই। তোমরা কি আমার কথা শুনতেছো? আমি কি বলতেছি? দেখি কমেন্ট করে দেখি, কই কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। ওকে, সো আমার পরীক্ষা শুরু হইলো, পরীক্ষা শুরু হওয়ার পরে আমি যেটা পাইলাম, আমি হচ্ছে প্রথম 25 মিনিটে আমি 58টা এমসিকিউ দাগাইলাম, 58টা এমসিকিউ। আমি আসলে গল্পটা বলার পেছনে তোমাদেরকে একটা দারুণ মেসেজ দিব, মেসেজটা তোমরা মনোযোগ দিয়ে বুঝতে হবে, হ্যাঁ। কেন মনোযোগ দিয়ে শুনতে হবে? তোমাদের একটা কাজ করো, তোমরা তোমরা যখন এমসিকিউটা পাও, ধরো এই যে প্রশ্ন পাইলা, এই প্রশ্ন পর্বের প্রশ্নে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, এরকম ধরো 6টা প্রশ্ন দেওয়া আছে। তোমরা কি করো, 1 নাম্বার প্রশ্নটা পড়ো, 1 নাম্বার প্রশ্ন পড়ছো, পড়ার পরে দেখছো একটা ম্যাথ আসছে, ধরো তোমার প্রশ্ন আছে 25টা, তোমাকে সময় দিছে 25 মিনিট, তার মানে প্রতি প্রশ্নে 1 মিনিট, তাহলে একটি প্রশ্ন 1 মিনিট, তার মানে এক প্রশ্নে 1 মিনিটের বেশি ব্যয় করা যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে, একটি প্রশ্নে 1 মিনিটের বেশি ব্যয় করা যাবে না। এখন তুমি প্রথম প্রশ্ন পাইছো, প্রথম প্রশ্ন ব্যয় বলছো মামুর বেটা আজকে তোরে পাইছি, তোর আজকে সমাধান করেই ছাড়মু, এই অঙ্ক সমাধান করতে গিয়ে তুমি খরচ করছো 5 মিনিট, এভাবে করে তুমি অঙ্ক অ্যান্সার করতে করতে টপ টু বটম 1 নাম্বার তারপর 2 নাম্বার করতে 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 তুমি 4 নাম্বার প্রশ্নে এসে দেখলে হঠাৎ করে 25 মিনিট শেষ, তাহলে তোমার প্রশ্ন বাকি রইলো কয়টা? দেখো তোমার 25টার মধ্যে 4টা অ্যান্সার করছো, শুধু বাকি রয়েছে 21টা। এখন বাসায় এসে দেখলে কি 21টা প্রশ্নের মধ্যে এমনও সব প্রশ্ন ছিল যেগুলো দেখেই অ্যান্সার করা যেত, কি যেমন সোডিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ, আয়নিক যৌগ না সমযোজী যৌগ না কি যৌগ? তাহলে এখন বাসায় এসে এরকম কি হয়েছে তোমাদের সাথে যে আসার পরে দেখছো যে তুমি সবগুলা দাগাইতে পারো না, সময় পাও নাই, লাস্টের দিকে যেগুলো দাগানো এগুলোর মধ্যে এত সহজ সহজ মোয়া মোয়া প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে তোমার ছোট ভাইও পারতো, তোমার ছোট বোনও পারতো, এরকম হয়েছে? তাড়াতাড়ি কমেন্ট করে দেখি। 118 জন আছে, 118 জন তো ডিপ ধাপ কমেন্ট করে 2000 কমেন্ট করে ফেলা উচিত। ওকে, একজন বলছে জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া, তার মানে এরকম ঘটনা ঘটছে আপনাদের সাথে। তাহলে এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে এরকম হলে আপনাদের কি উচিত? আপনাদের কি একটা প্রশ্নের সাথে পাইলে, প্রশ্ন না পালে তার সাথে যুদ্ধ ঘোষণা করা উচিত? জি না, যুদ্ধ করা যাবে না, প্রশ্ন পাইছেন, টিচাররা ইচ্ছা করে প্রশ্ন এমন করে দিবে, একটা প্রশ্ন এমন বড় অঙ্ক দিবে যে করতে তা লাগবে 3 মিনিট, আপনি এটা জীবনও প্রথমে অ্যান্সার করবেন না, আপনি 1 নাম্বারটা বাদ দিয়ে রাখবেন, আপনি 2 নাম্বারে চলে যাবেন, 2 নাম্বারে গিয়ে দেখছেন কি 2 নাম্বার করতে লাগবে 2 মিনিট, ওকে 2 নাম্বারে বাদ, 3 নাম্বারে যান, 3 নাম্বার করতে গিয়ে দেখছেন লাগতেছে 30 সেকেন্ড, 3 নাম্বার করছেন, তাহলে আপনার বাস্তব 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড আপনি কাজে লাগাবেন। পরে 4 নাম্বার করতে গেলে লিখতেছেন লাগবে কত মিনিট, লাগবে হচ্ছে কত মিনিট দেখেন, লাগবে 1 মিনিট, তাহলে 4 নাম্বার করেন। 5 নাম্বার দেখেন কত মিনিট লাগছে, লাগছে হচ্ছে ধরেন 30 সেকেন্ডের জায়গায় লাগছে 40 সেকেন্ড, তাহলে বাকি কত সেকেন্ড? আপনার 20 সেকেন্ড। এই যে 30 সেকেন্ড আর 20 সেকেন্ড বাঁচলেন, 50 সেকেন্ড, এটা আপনি 2 নাম্বারের কাজে লাগাবেন। কখন? পরবর্তীতে। এরকম করে যখন আপনি 1 থেকে শুরু করে 30-25টা প্রশ্ন পড়ে চলে আসবেন, তখন আপনি 25টা প্রশ্ন পড়ার পর আপনি দেখবেন কি আপনি দাগেছেন মাত্র ধরেন 5টা, ভালো কথা,
আপনি 5টা পারছেন, বাকি 25টা আপনি পারেন নাই। বাট এমন তো না যে আপনি কোনোটাই পারেন না, আপনি বাকি 25টা পারেন, কিন্তু ব্যাপারটা হয়েছে কোনোটা করতে বেশি সময় লাগবে, কোনোটা করতে কম সময় লাগবে। আপনি যখন এই 25টা প্রশ্ন পড়ে ফেলছেন, পড়ে ফেলার পরে মানে কি আপনি এখন জানেন কোন প্রশ্নটাকে কতটুকু সময় দিলে অ্যান্সার করা যাবে। আপনি যদি দেখেন যে আপনি একটা প্রশ্ন অ্যান্সার করতে 5 মিনিট সময় লাগবে, এই বেটা বাতিল, যুদ্ধ করা যাবে না এর সাথে, তুই বাদ, তোর আমি অ্যান্সারই করবো না, এবার আমি বাকিগুলো অ্যান্সার করে আসবো। এবার আপনি ক্রোনোলজিক্যাল অর্ডারে যাবেন, যেটা অ্যান্সার করতে লাগবে ধরেন 1 মিনিটের উপরে, ধরেন 1 মিনিট 10 সেকেন্ড, এটাতে যাবেন, তারপরে 1.5 মিনিট, তারপরে 2 মিনিট, তারপরে 3 মিনিট, এভাবে করে অ্যান্সার করবেন। তাহলে দেখবেন খুব সহজে আপনি প্রত্যেকটা প্রশ্ন টাচ করতে পারতেছেন, অ্যান্সার করতে পারতেছেন। যেহেতু আপনাদের নেগেটিভ মার্কিং নাই, একটা অঙ্ক করতে পারেন নাই, 5 মিনিট সময় লাগবে করতে, আপনার কাছে সময় নাই, এবার কি করবেন, অপু 10-20 খেলবেন। এই যে এ বি সি ডি, অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, উত্তর পছন্দ হয় নাই, আবার অপু 10-20 শুরু করবেন, অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। নেগেটিভ মার্কিং তো নেই, যেটা এক উত্তর পছন্দ হবে সেটা দাগায় দিয়ে আসবেন, ঠিক আছে? বাদ যাবে না কোনো শিশু পোলিও টিকা থেকে, কোন গোল্লা ভরাট করা থেকে বাতিল যাইতে পারবে না, সব গোল্লা ভরাট করে আসবেন, ঠিক আছে? বাট বুঝেছি না। এবার আসেন আমার মেডিকেল পরীক্ষার গল্প বলি। আপনাদের কি ভালো লাগতেছে, মজা লাগতেছে? এ মঞ্জুরুল আলম জিজ্ঞেস করতেছে জিএসসি তে কে কে প্লাস পাইছো, ও জানে কি হবে এখন। ওকে, তাহলে এখন আমি যেটা করলাম, আমি হচ্ছে 25 মিনিট সময় নিয়েছি, 25 মিনিট সময় নিয়ে কি করছি, আমি 58টা দাগাইছি, তার মানে বুঝতেছেন আমার প্রশ্ন বাকি 42টা। এখন এই 42টা প্রশ্ন যে বাকি, আমি 42টা প্রশ্ন কি করছি জানেন, এই 42টা প্রশ্নের মধ্যে দেখলাম 2টা প্রশ্নের অ্যান্সার নাই, তাহলে বাকি থেকে কয়টা প্রশ্ন, 40টা। এবার আমি একটা কাজ করলাম, এই 40টা প্রশ্নকে 2টা গ্রুপে, 8টা গ্রুপে ভাগ করছি, 8 × 5, 8টা গ্রুপে ভাগ করছি। মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন ছিল, একটা যদি ভুল করেন, একটি ভুল, মানে একটি ভুল মানে সারা জীবনের কান্না, জি না, সারা জীবনের কান্না না, একটি ভুল মানে -0.25 নাম্বার, তার মানে 4টি ভুল মানে -1 নাম্বার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যখন 58টা এমসিকিউ দাগাইছি, তাহলে প্রতি এমসিকিউর মান হচ্ছে 1, তাহলে আমি 58 পাবো নিশ্চিত। তো আমি হিসাব করে দেখলাম যে 2011 সালে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে 58 পাইও। তো তখন আমি চিন্তা করলাম তাহলে তো মামা আমি তো ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছি, আমার তো কেউ আটকে যাবে না, আমি আর অ্যান্সার করবো না। বাট না, আমি এবার একটা কি করলাম, এবার একটা গ্যাম্বলিং করলাম। কি গ্যাম্বলিং? আমি যেটা হিসাব করলাম, আমার কাছে প্রশ্ন বাকি কয়টা, 42টা। সরি, তাহলে আমার কাছে এখন প্রশ্ন বাকি কয়টা, সরি আমার পেনটা কাজ করছে না, হ্যাঁ। ওকে, যাই হোক, তো আমি বলছি আমার কাছে প্রশ্ন বাকি কয়টা ছিল, আমার কাছে প্রশ্ন বাকি ছিল 42টা। তো 42টার মধ্যে আমি যেটা করছি, আমি যেটা দেখতে পেলাম যে 2টা প্রশ্নের অ্যান্সার নাই। তো 42টার মধ্যে যদি 2টা প্রশ্নের অ্যান্সার নাই, so you're back, right? হ্যালো, এই সাদিক, আমি কি নাই হয়ে গেছিলাম? আচ্ছা হ্যাঁ, আবার ভাই আমরা এখন এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, একটু আগে চলে গেছিলেন আপনি। তো আমরা হচ্ছে যেটা হয়েছিল যে আমি 40টা প্রশ্নকে 8টা গ্রুপে ভাগ করছি, 8 × 5, 8টা গ্রুপ, আমার প্রশ্ন হচ্ছে কয়টা, 5টা করে প্রশ্ন প্রতি গ্রুপে ভাগ করছি। এখন আমি যেটা করছি, 5টা প্রশ্নের মধ্যে এই যে 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নকে একদম 100% শিওর হয়ে দেখেছি, তাহলে আমি পাবো কত, +1। আর বাকি যে 4টা প্রশ্ন, বাকি 4টা প্রশ্নকে অপু 10-20 খেলছি, অপু 10-20। তাহলে অপু 10-20 খেলে দাগাইছেন, অপু 10-20 খেলে দাগাই হিসাব করে দেখছি যদি 4টাই ভুল হয়, তাহলে 4টা × 0.25, তার মানে -1, তাহলে -1 আর +1 মানে 0, তার মানে আমি 58 যে পাইছিলাম 58 থাকবে, তাহলে আমার মেডিকেল চান্স পথে কেউ আটকাতে পারবে না। তো কেউ আটকাতে পারে নাই আসলে মেডিকেলে চান্স পাওয়া। আমি আলটিমেটলি মেডিকেলে নাম্বার পাইছিলাম কত, 63.8
825। আমি টোটাল নাম্বার পেয়েছিলাম 163.25, আমি চান্স পেয়েছিলাম দিনাজপুর মেডিকেলে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আসলে আমি মেডিকেলে চান্স পেয়েছি এটা বলা উদ্দেশ্য ছিল না, আমি আর এটা বলা উদ্দেশ্য ছিল আপনাদেরকে যে কি করে আপনি এমসিকিউ অ্যান্সার করবেন, আপনার স্ট্র্যাটেজিটা কি হবে। হ্যাঁ, আপনাকে এইভাবে এই স্ট্র্যাটেজিতে আগাবেন, তাহলে দেখবেন ইজিলি আপনি অ্যান্সার করতে পারতেছেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, যদি বুঝে থাকেন তাহলে তো এটা বুঝলেন এটার মেসেজটা কি দেওয়ার চেষ্টা করছি আসলে, তাইলে আপনাদের পড়াশোনা অনেক দূর আগে যাবে। তাহলে আমরা আজকে শেষ করতে পারি কি? সো আপনারা কিন্তু খবরদার এই কনসেপ্ট কিন্তু আপনারা আপনাদের পরীক্ষা অ্যাপ্লাই করবেন না। আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আমি যেটা বলতে চেষ্টা করছি আপনাদেরকে, আপনি হচ্ছে টপ টু বটম সব দাগে আসবেন। ঠিক আছে, তো টপ টু বটম যখন সবকিছু দাগে আসবেন তখন হচ্ছে আপনার সবগুলো পড়া হয়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আচ্ছা কোন প্রশ্নটাকে কতটুকু সময় দিলে পরে আপনি এটা অ্যান্সার করতে পারবেন, কোন প্রশ্নটাকে কতটুকু সময় দিলে পরে আপনি এটা থেকে একটা কি বলে সমাধান করতে পারবেন। তো কোন প্রশ্নে বেশি সময় দিবেন আর কোন প্রশ্নে কম সময়ের জন্য পুরোটা পড়তে হবে। হ্যাঁ, ওকে, তো আমরা নেক্সট ক্লাস করব। নেক্সট ক্লাস আমরা হচ্ছে জীবাশ্ম জ্বালানি পড়বো। তো আপনাদের কাদের কাদের জীবাশ্ম জ্বালানি নিয়ে অনেক বেশি পরিমাণে কষ্ট, মনে বড় কষ্ট, কাদের কাদের মনে অনেক কষ্ট জীবাশ্ম জ্বালানি নিয়ে, মানে জৈব যৌগ নিয়ে কাদের কাদের মনে কষ্ট? জৈব যৌগ নিয়ে কাদের মনে মনে কষ্ট আছে? তো যাদের মনে কষ্ট আছে সবার মনের কষ্ট দূর হয়ে যাবে, মনোকষ্ট দূর হয়ে যাবে। কিভাবে মনোকষ্ট দূর হবে হচ্ছে আমি যখন পড়াবো আপনাদের মনোকষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মনের কষ্ট নিয়ে থাকবেন না। আর আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এই সাদিক শেষ করে দাও। জি ভাইয়া, শেষ করে দিচ্ছি।